জি স্যার, শুরু করি। আসসালামু আলাইকুম। প্রিয় চিকিৎসক বিন্দু, সবাইকে জেনেসিস মিড টার্ম পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা জেনেসিস পরিবার আপনাদের জন্য একটি স্পেশাল সেশন আপনাদের সামনে হাজির করেছি, যে জেনেসিস মিড টার্ম পরীক্ষার পাশের কৌশল এবং অভিজ্ঞতা। এই দুটি কৌশল এবং অভিজ্ঞতা, এই দুটা সমন্বয়ে আমাদের মিড টার্ম পরীক্ষার পাশের গল্প। এই পাশের অভিজ্ঞতা এবং কৌশল, এই বিষয়ে আমরা আপনাদের মাঝে আজকে অনলাইনে কথা বলবো। যারা আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে লাইভে যুক্ত আছেন এবং পরবর্তীতে আমাদের এই লাইভটি দেখবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, প্রিয় আমাদের সাথে চিকিৎসক বিন্দু, আজকে আমরা এই সেশনটিতে আমরা দুটি ভাগে ভাগ করব। প্রথম অংশে পরীক্ষার পাশের কৌশল এবং অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। আমি আমার নিজের পরিচয়টি প্রথমেই দিই। আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন। আমি এমবিবিএস করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে, এফসিপিএস পার্ট 1 সার্জারিতে। বর্তমানে এফসিপিএস স্পেশালিটি এবং ফাইনাল পার্ট ট্রেনি হিসাবে জেনারেল সার্জারিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। এছাড়া আমাদের সাথে একজন আমাদের জেনেসিসের মিড টার্মের জনপ্রিয় মেন্টর আছে। আপু, একটু আপনার পরিচয়টি দিবেন। আমি ডাক্তার সৈয়দা নুসা তাসনিম। আমি এফসিপিএস এর পার্ট 1 করে ঢাকা মেডিকেল কলেজে শুরু থেকে কর্মরত আছি। এখন মিড টার্ম পাশ করে ওখানেই কর্মরত আছি। ধন্যবাদ আপুকে। আহ, প্রিয় চিকিৎসক বিন্দু, আজকে আমরা মিড টার্ম যে পাস, এই পাশের কৌশল এবং অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের কথাগুলো আমরা শুনবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় যে কোনো সময় আমাদেরকে আপনারা অবশ্যই আনমিউট করে আমাদেরকে জানাবেন, অথবা আমাদেরকে লিখিত আকারেও জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে এখানে এসেছি। এবং আমরা যে মিড টার্ম পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলাম, এখান থেকে যে সহজে পাশ করে এসেছি সেই গল্পটা এবং এই পাশ করার পিছনে যে কৌশল ছিল সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা আশা করি ধৈর্য ধরবেন। প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা প্রথমেই জানতে হবে যে মিড টার্ম পরীক্ষা, এই পরীক্ষাটি আসলে কিভাবে হয় এবং এই পরীক্ষার জন্য কি কি ক্রাইটেরিয়া আপনাকে থাকতে হবে। প্রথমে জানতে হবে যে মিড টার্ম পাস পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনার যে তিনটা ক্রাইটেরিয়া দরকার। 1 নম্বর ক্রাইটেরিয়া, আপনাকে অবশ্যই 2 বছর কোর ট্রেনিং থাকতে হবে। তাহলে আমি বিশ্বাস করি এখানে যারা আছেন এবং পরবর্তীতে ভিডিওটি যারা দেখবেন, যারা মিড টার্ম পরীক্ষা অবতীর্ণ হতে যাচ্ছেন, আপনাদের সকলেরই 2 বছরের কোর ট্রেনিং অবশ্যই সম্পূর্ণ থাকবে। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের লাগবে সেটি হলো আপনাদের বিসিপিএস এর যে 4টি ট্রেনিং আছে, ওই 4টি ট্রেনিং আপনাদেরকে কমপ্লিট করা থাকতে হবে। আপনাদের এই 4টে ট্রেনিং এর সার্টিফিকেট না থাকলে আপনি মিড টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো সুতরাং যাদের এই 4টি ট্রেনিং কমপ্লিট আছে অথবা নাই, আপনারা অবশ্যই এই 4টি ট্রেনিং এর দ্রুত শিডিউল নিয়ে ফেলবেন। তৃতীয় যে ক্রাইটেরিয়াটি আছে সেটি হলো আপনাদেরকে একটি লগ বুক সম্পন্ন করতে হবে। এই লগ বুকটি পরীক্ষার অনেক আগে, 1 মাস 2 মাস আগে আমরা শুরু করি। এটি আমাদের জন্য অনেক সময় এবং ব্যয়বহুল একটি সময় হয়ে চলে যায়। আমরা বলবো আপনারা এখন থেকেই, শুরু থেকেই, আমরা ট্রেনিং এর শুরু থেকে অল্প অল্প করে এই লগ বুকটি কমপ্লিট করে ফেলবে। এবং এই লগ বুকের সাথে সাথে আপনি যে 6 মাস ট্রেনিং করবেন, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আপনার একটা সার্টিফিকেট আপনার কাছে আসবে। একটা সার্টিফিকেট জমা হবে। টোটাল 2 বছরে 4টা সার্টিফিকেট আপনার হাতে থাকতে হবে। অর্থাৎ এই যে তিনটা ক্রাইটেরিয়া আমি কথা বললাম, এই তিনটা ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করেন, কেবল আপনি পারেন আগামী জুন মাসে যে 15 তারিখে আমাদের মিড টার্ম পরীক্ষা হতে যাচ্ছে, সেই পরীক্ষায় আপনি একজন ক্যান্ডিডেট। আমি বিশ্বাস করি এখানে যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল আছে। যদি কারোর ফুলফিল না থাকে, আপনি এই ক্রাইটেরিয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ক্রাইটেরিয়া গুলা ফুলফিল করার সর্বোত্তক চেষ্টা করবেন। এখন আসেন মিড টার্ম পরীক্ষা। এই পরীক্ষাটি আমাদের কোর ট্রেনিং শেষে হয়। এই পরীক্ষার আপনাকে প্রথমেই জানতে হবে, কৌশলের প্রথমেই জানতে হবে এই মিড টার্ম পরীক্ষা জন্য আমি কি কি ম্যাটেরিয়ালস আমি পড়ালেখা করব, কি কি ম্যাটেরিয়ালস পড়লে আমি মিড টার্ম পরীক্ষা পাস করব। আপনাদেরকে বলবো আপনার টেবিলে অনলি 4টা বই থাকবে ম্যাটেরিয়ালস হিসাবে। কারণ আপনি যদি নাই জানেন কি কি জিনিস পড়লে আমি মিড টার্ম পরীক্ষায় পাস করব,
যদি না জানেন আপনি কিন্তু পাস করতে পারবেন না। এই জন্য আমি কৌশলের প্রথমেই বলবো, আমি যে 4টা বইয়ের কথা এখন আপনার বলবো, আপনি আজকেই টেবিলের মধ্যে এই 4টি বই আপনি গুছিয়ে ফেলবেন। তাহলে প্রথম বই, প্রথম এবং গুরুত্বপূর্ণ, আমাদের 95% ক্ষেত্রে আপনাকে হেল্প করবে বেইলিয়ান লাভ 28 এডিশনের। আপনি আপনার টেবিলে আজকেই বেইলিয়ান লাভের 28 এডিশনের বইটি আপনি গুছিয়ে ফেলবেন। 1 নম্বর, বেইলিয়ান লাভ ছাড়া আপনি কোনোভাবেই নড়তে পারবেন না, কোনো অবস্থাতেই মিড টার্ম পরীক্ষা পাস করতে পারবেন না। বেইলিয়ান লাভ আপনার রন্ধে রন্ধে আপনাকে মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করতে হবে। তাহলে প্রিয় চিকিৎসক বিন্দু, আপনাদেরকে উদারত আহ্বান রাখবো, আপনারা বেইলিয়ান লাভ নির্ভর পড়ালেখা করবেন। দ্বিতীয় যে বিষয়টি বলবো, আমাদের বেসিক সার্জিক্যাল স্কিলের একটি ট্রেনিং হবে, ওই ট্রেনিংটা খুব ভালো করে করবেন এবং ওই ট্রেনিং এ আপনাদেরকে একটি বই দেওয়া হবে, ম্যানুয়াল বুক অফ বেসিক সার্জিক্যাল স্কিল। ওই বইটি আপনি আপনার সাথে রাখবেন। এটি হলো দ্বিতীয় বই। তৃতীয় যে বইটি আপনাদের সাথে রাখতে হবে সেটি হলো যে জেনেসিসের একটি ফেজ এ এবং মিড টার্মের একটি অস্পি এবং অস্কির বই আছে। এই অস্পি এবং অস্কির বইটা আপনাকে সাথে রাখতে হবে টেবিলে। এই বই ছাড়া আপনি অস্কি এবং অস্কি স্টেশন কোনোভাবেই পার হতে পারবেন না। শুধু রিটেন এবং এসবিএ বা এমসিকিউ এসবিএ পাস করলেই যে আপনি পাস করে যাবেন এই ভাবার কোনো উপায় নাই। এই বছরে 132 জন অস্পি এবং অস্কিতে আপনার পরীক্ষা দিয়েছিল। এখান থেকে এখান থেকে প্রায় 32 জন সরি, আমার একটা কল আসছিল। এখান থেকে প্রায় 32 জন রিটেনে কিন্তু মানে অস্পি এবং অস্কিতে কিন্তু ফেল করেছে। তাহলে অস্পি এবং অস্কির জন্য আপনাদের যে বইটি দরকার সেটি হলো যে জেনেসিসের মিড টার্মের একটি অস্পি এবং অস্পি বই আছে, ওই 3rd এডিশনের। ওই বইটি আপনি কালেক্ট করে ফেলবেন। এবং সর্বশেষ যে বইটির কথা আমি বলবো সেটি হলো ডিকোডিং সার্জারি। ডিকোডিং সার্জারি ছাড়া আপনি অস্পি এবং অস্কিতে পাস করতে পারবেন না। তাহলে আমি আজকে 3টা অংশে আমার কথা বলবো, যে আমাদের পাস করতে হলে আমি বললাম যে কি কি বই আপনার টেবিলে রাখতে হবে। সেই বই আপনাকে আমি বলে দিলাম যে 4টি বই। আমি আশা করি এই 4টি বই আপনি আজকেই গুছিয়ে ফেলবেন। যদি এই 4টি বই গুছিয়ে না ফেলেন তাহলে আপনার প্রিপারেশনে ঘাটতি হবে, কারণ প্রিপারেশনটা হবে একটা আরেকটার সাথে কোরিলেট করে, একটা আরেকটার সাথে কোরিলেট করে। শুধু রিটার্নের জন্য আপনি প্রিপারেশন নেবেন না, শুধু এসবি এর জন্য আপনি প্রিপারেশন নেবেন না। আপনার যখন রিটার্নের প্রিপারেশন নেবেন তখন একসাথে এসবিএ, যখন এসবি এর প্রিপারেশন নেবেন ওই সাথে ওই অধ্যায়ের অস্পি এবং অস্কিটা আপনি চমৎকার ভাবে গুছিয়ে ফেলবেন। কারণ অস্পি এবং অস্কিতে খুবই কম সময় থাকে, রিটেনের পরে মাত্র 7 দিন সময় থাকবে বা 10 দিন সময় থাকবে। আপনি অস্পি এবং অস্পির জন্য পাবেন, তখন আপনার রেজাল্টের টেনশনে আপনার মাথা খারাপ হয়ে যাবে। তখন অস্পি এবং অস্কি আপনি শেষ করতে পারবেন না, খারাপ হয়ে যাবে। ওই জন্য আমি বলবো আপনি একসাথে অস্পি এবং অস্কি প্রিপারেশনটা আপনি গুছিয়ে ফেলবেন। তাহলে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস আমরা জেনে ফেললাম যে কি পড়তে হবে। এর বাইরে আর কোনো বই আপনার টেবিলে রাখা লাগবে না। মিড টার্মে সার্জারির জন্য আমি বলতেছি, আমি সার্জারির কথা বলতেছি। আশা করি এখানে যারা আছেন সার্জারি, গাইনি অথবা মেডিসিনের কেউ থাকলে এগুলো আপনাদের জন্য প্রযোজ্য নয়, কিন্তু অনলি ফর সার্জারি। এখন আসেন, আপনাকে পরীক্ষায় ফেস করতে হবে 3টা দিন, আপনাকে বিসিবিএসই যেতে হবে। 3 দিন বিসিবিএসই যেতে হবে। 3 দিনের প্রিপারেশন আপনাকে 3 ভাবে নিতে হবে। এখন আসেন, প্রথম যেদিন বিসিবিএসই যাবেন আগামী জুন মাসের 15 তারিখে, ওই প্রথম যেদিন যাবেন সেই দিনটা হবে আপনার প্রথম দিন পেপার 1 অর্থাৎ এসবি এর জন্য, সিঙ্গেল বেস্ট আনসারের জন্য। সিঙ্গেল বেস্ট আনসারের জন্য আপনাকে 15 তারিখে যেতে হবে, অর্থাৎ প্রথম আপনার প্রিপারেশন হবে এসবিএ কেন্দ্রিক। আমি কিভাবে, আমাকে 50টা এসবিএ থাকবে, এই 50টা এসবিএ তে আমার পাস মার্ক হলো 30, মানে 30-এ আমি মানে 30টা কারেক্ট করতে হবে, 60 মার্কের আমার 60 মার্ক পেতে হবে। তাহলে এসবি এর জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যে অধ্যায় যখন ভাইয়ারা পড়াবে, জেনেসিস এর ভাইয়ারা যখন পড়াবে যে অধ্যায়, ওই অধ্যায়ের এসবিএ টার পাশে আপনি সুন্দর করে লিখে ফেলবেন এসবিএ সিঙ্গেল বেস্ট আনসার। দেখবেন প্রত্যেকটা অধ্যায় পড়ার সময় ভাইয়ারা আপনাকে বলে দেবে এটা এসবি এর জন্য, আপনি ওখান থেকে পাশে এসবি লিখে রাখবেন এবং এটা মাথার মধ্যে মেন পয়েন্টটা কি নোটটা আপনার মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন। সাপোজ একটা উদাহরণ দিই, মনে করেন আপনার বেইলিয়ান লাভে আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্স এই টপিকটা ভাইয়া পড়াচ্ছে রিটেনের জন্য, এসএকিউ এর জন্য। ওখানে একটা কথা আছে যে আপনার পোস্ট অপারেটিভ পেশেন্টের 2 সপ্তাহ পরে ইনসুলিন রেজিস্ট্যান্ট। তাহলে আপনাকে এসবিএ তে পরীক্ষায় দেবে যে একটা পেশেন্টের সার্জারি হয়েছে, ল্যাপারোটমি হয়েছে, এই পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স কতদিন থাকতে পারে। 2 সপ্তাহ,
2 সপ্তাহ অথবা 14 দিন। তাহলে এই যে একসাথে পড়ার যে ক্যাপাবিলিটি, এটা আপনাকে অর্জন করে নিতে হবে। এটা একটা আপনাকে জাস্ট একটা উদাহরণ আপনাকে আমি দিলাম। এছাড়াও ধর পরীক্ষায় আরো একটা কোশ্চেন যেভাবে দিতে পারে, যেমন রিয়াকশনারি হেমোরেজ। রিয়াকশনারি হেমোরেজ যখন আপনি পড়বেন, কারণগুলো পড়বেন, কি কি কারণে হয়, উদাহরণগুলো পড়বেন, কিন্তু ওখান থেকে একটা এসবিএ আসে, ভাইরা আপনাকে দেখাই দেবে যে এটা 24 ঘন্টার মধ্যে পোস্ট অপারেটিভ পেশেন্টে 24 ঘন্টার মধ্যে যে হেমোরেজটা হয়, এটাকে বলা হয় রিয়াকশনারি হেমোরেজ। তাহলে আপনি এটা একটা এসবিএ, এই পাশে লিখে রাখবেন এসবিএ। এইভাবে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা সিস্টেম পড়ানোর সময় জেনেসিসের ভাইয়ারা আপনাকে একেবারে হাতে কলমে দেখিয়ে দেবে, আঙুল দিয়ে দেখিয়ে দেবে এটা আপনাদের এসবিএ, এটা এসএ কিউ, এটা অসপি। তাহলে আমি প্রথমে যে অংশটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনি এসবিএ প্রিপারেশনটা কমপ্লিট ভাবে নিতে হবে আপনাকে। এসবিএ সবচেয়ে কঠিন, মিড টার্ম পাশের জন্য এসবিএ একটি চ্যালেঞ্জিং। আমাদের সবচেয়ে খারাপ হয় মিড টার্মে হলো এসবিএ তে। সুতরাং আপনাকে এসবিএ প্রিপারেশন ভালো মতো নিতে হবে, গুছানো ভাবে নিতে হবে। শুধু এর বেজার লাভ পড়লে আপনি এসবিএ 50টার মধ্যে 50টা কমন পড়বে না। এটার জন্য আপনাকে অবশ্যই বেসিক ম্যানুয়াল যে বইটা আছে, ওই বইটা আপনাকে ফলো করতে হবে। ওই বই থেকে অনেকগুলা এসবিএ কমন পড়বে আপনার। তো সুতরাং এটা আপনি কখন কমপ্লিট করবেন, যখন আপনি বেসিক সার্জিক্যাল স্কিল ট্রেনিংটা করবেন, তখন আপনি ওই বইটা দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলবেন যে আমার আমার একটা গাট অ্যানাস্টোমোসিস ক্ষেত্রে প্রিন্সিপাল, মেইন প্রিন্সিপাল কোনটা, এটার এডিকুয়েট ব্লাড সাপ্লাই থাকতে পারবে। এটা কোথাও আপনি পাবেন না, এটা ম্যানুয়ালের মধ্যে আপনি পাবেন। বলবে যে একটা গাট অ্যানাস্টোমোসিসের সেরোসাল একসাথে যখন সেরোসাল লাগিয়ে দেবো, এটা কত সময়ের মধ্যে হিলিং হয়ে যাবে, 24 ঘন্টার মধ্যে সেরোমাস্কুলার হিলিং হয়ে যায়। এটা আপনি কোথাও পাবেন, এটা ম্যানুয়ালের মধ্যে আছে। গাট অ্যানাস্টোমোসিসের প্রিন্সিপাল ম্যানুয়ালের মধ্যে আছে। কোন সুতা কয়টা বাইট দেবেন, কতটুকু গ্যাপ রাখবেন, সবগুলা ম্যানুয়ালের মধ্যে আছে। আপনি ম্যানুয়ালের বাইরে থেকে এসবিএ আনসার দিলেও আপনি এটি সঠিক হবে না। মনে হবে প্রত্যেকটাই আপনার সঠিক আনসার, কিন্তু আপনি জানেন না ম্যানুয়ালে প্রিন্সিপাল কি আছে। এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, যারা কোর ট্রেনিং আছেন, আপনি যখনই কোনো প্রসিডিউর করবেন, যখনই কোনো টপিক পড়বেন, আপনার দৈনন্দিন প্রত্যেকদিন রুটিন লাইফে আপনি অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার ম্যানুয়ালেতে কি আছে। সাপোজ উদাহরণ দিচ্ছি যে আপনি প্রত্যেক দিন কিন্তু অ্যাডমিশনে ডিআরই করতেছেন, প্রত্যেক অ্যাডমিশনে ডিআরই করতেছেন। আপনাকে আগামী পরীক্ষায় কোশ্চিন দেবে, মিড টার্ম পরীক্ষায়, যে পোস্টেড দেখা যায় ডিআরই কোন পজিশনে, বেস্ট পজিশন অফ টু সি দা পোস্টেড। আপনি কিন্তু অনেক পজিশন জানেন, কিন্তু মেন পোস্টেড দেখা যায় কোনটা, আপনি এটা জানেন না। তাহলে এই যে এটা আপনাকে যখনই আপনি ডিআরই করবেন, তখন আপনি জানবেন ম্যানুয়ালে ডিআরই পজিশন গুলা কি আছে। সাপোজ সেম ঘটনা, আপনি যখন একটা এনজি করবেন, এনজির বেস্ট পজিশনটা কি, বেস্ট কোন পজিশনে এনজি করলে এটা ভালো হবে, কোন কোন ক্ষেত্রে এনজি কন্ট্রাইন্ডিকেটেড, এটা আপনাকে ম্যানুয়াল থেকে পড়ে নিতে হবে। আমার একটা এই এতক্ষণ যে কথা বলার উদ্দেশ্য হলো, এসবিএ আপনাকে সিঙ্গেল বেস্ট আনসার করতে হবে। আপনাকে 4টা অপশনের 4টাই মনে হবে আনসার, আপনি অ্যামালগাম গুলায় ফেলবেন। এই জন্য আপনি এখন থেকে পড়ার সময় কোরিলেট করে আপনি যেটাই পড়বেন, যেটাই করবেন, সেটা আপনি ম্যানুয়াল থেকে একটু দেখে নেবেন, বেইলিয়ান লাভে কি বলছে সেটা দেখে নেবেন। তাহলে দেখবেন আপনি এসবিএ সিঙ্গেল বেস্ট আনসার ভালো করবেন। এই বছরে যে এসবিএ আসছিল, এবছরে এসবিএ আমরা দেখছি ম্যাক্সিমাম গুলা বেইলিয়ান লাভ থেকে আসছে, ম্যাক্সিমাম গুলা বেইলিয়ান লাভ থেকে আসছে। যেগুলা বেইলিয়ান লাভ থেকে আসে নাই সেগুলা ম্যানুয়াল থেকে আসছে, আর যেগুলা ম্যানুয়াল থেকে আসে নাই সেইগুলা ওয়ার্ড রিলেটেড নলেজ থেকে আমরা আনসার করেছিলাম। প্রিয় চিকিৎসক বিন্দু, আপনাদেরকে প্রথমে যে অংশটা আমি কৌশল বলতেছিলাম, সেটা হলো আপনাকে এসবিএ তে খুব ভালো আনসার করতে হবে। এসবিএ ভালো করতে হলে আপনাকে প্রতিদিন ভাইয়ারা যেভাবে লেকচারে, প্রত্যেকটা লেকচারে যেভাবে গুছিয়ে দেবে, আপনি ওই গুছানো অংশটাকে পাশে অবশ্যই এসবিএ লিখে ফেলবেন। এটা আমরা প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে বলে দিই এবং প্রত্যেকটা ভাইয়া বলে দেয়। যদি না বলে দেয় তাহলে আপনি এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন কোনটা এসবিএ। তাহলে আমাদের এসবি অংশটা এখানেই শেষ। আমরা এখন চলে যাব আমাদের এসএ কিউ অংশে। আমাদের এসএ কিউ হলো এখানে শর্ট আনসার কোশ্চিন। দেখেন কত ইন্টারেস্টিং একটা জিনিস, সেই যে আমাদের ফাইনাল প্রপে আমাদের রিটেন পরীক্ষা দিয়েছিলাম 3 ঘন্টা বেঁধে, এর পরে কাউরির গেছে 1 বছর, কাউরির 2 বছর, কাউরির 5 বছর, কাউরির 7 বছর। এরপরে আমরা আর ঘটা করে কোনোদিন রিটেন পরীক্ষা দিইনি। 3 ঘন্টা ধরে বসে আর কোনোদিন আমরা পরীক্ষা দিইনি। এই সমস্যাটা যেটা হয় আমাদের মিড টার্ম পরীক্ষার হলে গিয়ে,
আমাদের মিড টার্ম পরীক্ষার হলে গিয়ে আপনাকে মোট 20টা কোশ্চিনের, প্রত্যেকটা কোশ্চিনের 3টা করে সাব হেডিং, মোট 60টা কোশ্চিনের আনসার দিতে হবে 3 ঘন্টায় 180 মিনিটে। প্রত্যেকটা কোশ্চিনের জন্য আপনি 7 মিনিট 30 সেকেন্ড সময় পাবেন। এটার আনসার করতে হবে প্রত্যেকটা কোশ্চিনের জন্য, মানে 3টা করে সাব হেডিং থাকবে। এখন এই যে কোশ্চিন গুলা এসে কিউতে যেটা সমস্যা হয় আমাদের, যে আমাদের লেখার অভ্যাস না থাকার কারণে এটা মাথা থেকে হাত পর্যন্ত আসতে এটা 10 মিনিট 15 মিনিট চলে যায়। মাথার মধ্যে আছে আপনার যে আপনি এটা, কিন্তু আপনার হাত পর্যন্ত আসতে 10 মিনিট চলে যাচ্ছে। এখন আপনি চিন্তা করেন প্রত্যেক কোশ্চিনে যদি আপনার 10 মিনিট করে চলে যায়, আপনাকে আনসার করতে হবে 20টা কোশ্চিন, 20টা মানে প্রায় 20টা কোশ্চিন আনসার করতে হবে, 4টা সেট। তাহলে এই যে প্রত্যেকটা 2-3 মিনিট করে বেশি, আপনি দেখবেন পরীক্ষা হলে সব জানা কোশ্চিন, কিন্তু আপনি আনসার করে আসতে পারেন নাই। আর বিশ্বাস করেন আজ পর্যন্ত যারা প্রায় 3টা 4টা সেট রেখে এসছে আনসার করে আসে নাই, তাদের মিড টার্ম পরীক্ষা রিটেনে ফেল এসছে, ফেল। সুতরাং এটা থেকে উত্তরণের উপায় কি আর কৌশলটা কি? কৌশলটা হলো আপনাদেরকে উদারত আহ্বান করবো, আপনারা জেনেসিসে যেদিন যে অধ্যায়টা পরীক্ষা হবে সেই অধ্যায়ের রিটেনটা, আপনি রিটেনের কোশ্চিনটা দেখবেন, এবং এটা কত অল্প সময়ের মধ্যে, কত অল্প কথার মধ্যে, কত জিস্ট কথার মধ্যে বেইলিয়ান লাভে কি দেওয়া আছে সেটা আপনি নিজে নিজে লিখে ফেলবেন। আর যারা ভালো আছে, ম্যাক্সিমামই ভালো, আমি আমি দেখছি, আমি যখন কোচিং করছি, আমি জেনেসিসে রেগুলার ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমি আমার কলিগদের দেখছি তারা খুব সুন্দর করে রিটেন পরীক্ষা দিত, সেই খাতা সাবমিট করতো, ওই খাতা আবার পরবর্তীতে আমরা পর্যালোচনা করতাম। কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে পরীক্ষা দিতে না পারলেও আমি রিটেন কোশ্চিনটা দেখতাম, আমি বাসায় ছোট ছোট করে আনসার লেখার চেষ্টা করতাম, ছোট ছোট করে। যেমন পরীক্ষায় আপনাকে কোশ্চিন দেবে যে হলো উন্ড হিলিং এর লোকাল এবং সিস্টেমিক ফ্যাক্টর গুলার নাম লেখো। এখন আপনার মিনিট মানে সময় হলো 2 মিনিট, আপনি জানেন হলো উন্ড হিলিং এর লোকাল এবং সিস্টেমিক ফ্যাক্টর কমপক্ষে 20টা। এখন আপনি কি 20টা লিখতে পারবেন? লেখা কি ঠিক হবে? আপনি এখান থেকে বেস্ট 2টা লোকাল ফ্যাক্টর, 2টা সিস্টেমিক ফ্যাক্টরের নাম আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে এই কোন 2টা, এইটা আপনি বাসা থেকে আগে থেকে প্র্যাকটিস করে যাবেন। আমার এসএ কিউ এর একটাই বলার উদ্দেশ্য, আপনারা যখন এসএ কিউ প্রিপারেশন নেবেন, আপনারা দয়া করে বেইলিয়ান লাভের প্রত্যেকটা টপিকের ভাইয়ারা যেটা দাগাই দেবে, ওইটা আপনি বাসা থেকে একবার প্র্যাকটিস করে যাবেন, একবার নিজে নিজে লিখে যাবেন, হাতে হাতে, খারাপ হোক হাতে লেখা কোনো সমস্যা নেই। আপনি যখন পাবেন আপনি কলম নিয়ে লেখা শুরু করবেন, এখান থেকে আমি এই 2টা পয়েন্ট লিখবো। আমি এইটা যদি আসে আমার যে আপনার কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, আমি এই 2টা পয়েন্ট লিখবো। আপনি আগে থেকে আপনার মাথার মধ্যে সেট করে যাবেন আমি কোন পয়েন্ট গুলা লিখবো। তা না হলে বিশ্বাস করেন মাথা থেকে হাত পর্যন্ত, হাতের বটম পর্যন্ত আসতে আপনার সময় কুলাবে না, কোনো দিন কুলাবে না। তো এসএ কিউ এর ক্ষেত্রে এই একটা দিক নির্দেশনা আপনাদেরকে বলবো। আরেকটা বলবো যে আপনি এটা থেকে যেমন প্রত্যেকটা ম্যানেজমেন্ট সেম, জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, এইভাবে আপনাকে ম্যানেজমেন্ট গুলা, ইনভেস্টিগেশন গুলা, জেনারেল ইনভেস্টিগেশন, আপনার স্পেসিফিক ইনভেস্টিগেশন, সার্জিক্যাল ইনভেস্টিগেশন, এই প্রত্যেকটা জিনিস আপনি রিটেনে যখন প্রিপারেশন নেবেন আপনি একটু গোছালো ভাবে নেবেন। আরেকটা কথা হলো রিটেনের প্রত্যেকটা পরীক্ষার পরে জেনেসিস থেকে একটি সলভ শিট দেওয়া হয়, যেটা জেনেসিসের মেন্টররা সুন্দর করে এটি তৈরি করে। আপনি ওই সলভ শিটটা দেখে দেখে আপনি আপনার বেইলিয়ান লাভে গুছায় ফেলবেন, দাগিয়ে ফেলবেন। যে কোশ্চিনটা যে বেইলিয়ান লাভে দেওয়া নেই এসে কিউ, সেই কোশ্চিনটা ওই পেজটা আপনি ছিঁড়ে বেইলিয়ান লাভের সংশ্লিষ্ট অংশে আপনি আপনি লাগিয়ে ফেলবেন। তাহলে দেখবেন আপনার রিটেনের প্রিপারেশনটা খুবই সুন্দর হবে, আপনি পরীক্ষার হলে সুন্দর মতো শেষ করতে পারবেন। রিটেনে যেটা হয় আমরা কিন্তু সবাই জানি যে যে কোশ্চিনটা দেবে আপনি এখান থেকে কোশ্চিনটা জানতে পারবেন, কিন্তু আপনার লেখার প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে দেখেন, আপনাদের রিটেন পরীক্ষার পরে আপনাদের এই খাতাগুলা কোনো স্যারদের কাছে দেওয়া হয় 3 থেকে 5 দিনের জন্য, মাত্র 3 থেকে 5। স্যারদের কাছে একটা চেক লিস্ট দিয়ে দেওয়া হয়, একটা চেক লিস্ট। ওই চেক লিস্টে যে পয়েন্টগুলো দেওয়া আছে আপনি যদি ওই পয়েন্টগুলো না লেখেন, বিশ্বাস করেন আপনি ওখান থেকে মার্ক পাবেন না। আপনি অনেক কথা জানেন, অনেক কিছু জানেন ওই টপিকের ভিতরে, কিন্তু ওই স্পেসিফিক পয়েন্ট যদি আপনি না লেখেন তাহলে আপনি কোনো দিনও ফুল মার্ক পাবেন না। এই জন্য আমি উদারত আহ্বান করবো, আপনারা যারা এখন থেকে, আপনাদের যে 3 থেকে 3.5 মাস সময় আছে, আপনারা বিশেষ করে এসএ কিউর অংশটা খুবই সুন্দর করে প্রিপারেশন নেবেন, লেখার অভ্যাস করবেন নিজেরা নিজেরা।
এমনও আছে এসবিএ তে খারাপ করে ফেলেছে আমার কলিগরা। এসবিএ 50টার মধ্যে 25টা হয়েছে, 50টার মধ্যে 20টা 22টা হয়েছে, তারা রিটেনে পাস করেছে। রিটেনে মানে এসএ কিউ এ 70 থেকে 75। এসএ কিউ এমন একটা টপিক, আপনি এখান থেকে 85 মার্ক ক্যারি করতে পারবেন, 85 মার্ক। এত চমৎকার ভাবে আপনি ক্যারি করতে পারবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি যদি টু দা পয়েন্টে আনসার করেন, বিশ্বাস করেন আপনি এখান থেকে 80 থেকে 85 মার্ক ক্যারি করবেন। আমি আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতার কথা বলি। আমি আমার এবারে যে এসএ কিউ, আমাদের যে এবারে কোশ্চিন ছিল, আমি এসএ কিউ, আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি, তাদের এসএ কিউ আর আমার এসএ কিউ এর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট। আমার এসএ কিউ অনেক ভালো হয়েছিল, কারণ আমি ওই যে গুছিয়ে গুছিয়ে প্রত্যেকটা মেন পয়েন্ট আমি লিখেছিলাম। আমি বিশ্বাস করি আমার এসবিএ তে সবার গতানুগতিকের মতো আমারও এসবিএ খারাপ হয়েছিল। আমার এসবিএ হয়তো 28টা বা 30টা মতো হয়েছিল, কাছাকাছি 60 মার্ক। আর আমি এসে কেউ না, এসবিএ আমার 30টা মতো হয়েছিল, 60, কোন রকম পাস করছি। আমি ভালো মার্ক তুলেছি এসে কিউ দিয়ে। আমি রিটেন দিয়ে, পেপার 2 দিয়ে আমার পাস এসছে রিটেন। তাহলে আপনাদেরকে বলবো, যদি এসবিএ কোনো কারণে খারাপ হয়ে যায়, কোনো কারণে কম আসে, আপনি হতাশ হবেন না। আপনি এসএ কিউটা ভালো করে আনসার করবেন, টু দা পয়েন্ট আনসার করবেন, তাহলে আপনি দেখবেন এখান থেকে 70 75 80 পাওয়া যাবে। এসবিএ তে ভালো করা যায় না, কিন্তু এসএ কিউ এ ভালো করা যায় একটু কৌশলী হলে। তো প্রিয় চিকিৎসক বিন্দু, আমি আমার কৌশলের দ্বিতীয় যে অংশে যাচ্ছিলাম, আমি এসএ কিউ এসবিএ এর পরে আমি আপনাদেরকে বলছিলাম এসএ কিউ নিয়ে। এসএ কিউ এর জন্য আপনাদের একটা বই লাগবে, একটা বই লাগবে, সেটা হলো বেইলিয়ান লাভ। বেইলিয়ান লাভে যে দুইটা ইনভেস্টিগেশনের কথা দেওয়া আছে, দেখবেন ওই দুটাই পরীক্ষা দেবে। বেইলিয়ান লাভে যে 3টা সার্জারি কথা বলা আছে, সেই 3টা সার্জারি আপনার পরীক্ষার হলে দেবে, এর বাইরে আপনার কিচ্ছু দেবে না। বিগত 12 সালের কোশ্চিন আমি অ্যানালাইসিস করছি। আমি ব্যক্তিগতভাবে বিগত মানে মোট 6 বছর পরীক্ষা হচ্ছে মিড টার্ম, 12টা রিটেন কোশ্চিন অ্যানালাইসিস করে আপনাদেরকে বলছি বেইলিয়ান লাভের বাইরে কোনো রিটেন কোশ্চিন নাই। যেটা আছে সেটা বেইলিয়ান লাভের কোনো কোনো একটা অংশ আছে, ওখান থেকে দিয়েছে, সেটা হয়তো একটু বড় করে লিখতে পারলে ভালো, সেটা ভাইয়ারা আপনাদেরকে দেখিয়ে দেবে। তাহলে আমি যেটা আপনাদেরকে বলছিলাম, আমার এসএ কিউ অংশ শেষ, আমরা চলে যাব আমাদের সর্বশেষ রিটেন এবং আপনার এসএ কিউ এবং এসবি, এই দুইটা আপনি পরীক্ষা দেবেন। পরীক্ষা দেওয়ার পরে আপনার রেজাল্ট দেবে 7 থেকে 10 দিন পর। সেই রেজাল্টটাই আপনাকে দেখাবে যে আপনি মিড টার্ম অস্কির জন্য আপনি এলিজেবল। আমাদের এইবারে 312 জন পরীক্ষার্থী আমরা রিটেনে অবতীর্ণ হয়েছিলাম। এখান থেকে 132 জন আমরা অস্পিতে টিকেছিলাম। তাহলে দেখেন বিশাল, প্রায় 178 বা 80 জন মতো ডক্টর কিন্তু রিটেনেই ফেল করে গেছে। রিটেনটাকে গুরুত্ব না দেওয়ার কারণে। তাহলে আমরা রিটেনে কিভাবে গুরুত্ব দেব, আমি আমার কৌশলের মধ্যে আপনাদেরকে বলে দিয়েছি। আপনি কিভাবে এসবিএ পড়বেন, কিভাবে এসএ কিউ পড়বেন। এই দুইটা পার হয়ে যাওয়ার পরে আপনার সামনে যে অংশটা পড়ে থাকবে সেটা হলো অস্পি এবং অস্কি। অস্পি এবং অস্কির জন্য আমি দুইটা বইয়ের কথা বলেছি আপনাদের। একটা হলো জেনেসিসের এসবিএ যে 3rd এডিশনের বইটা আপনি কিনে ফেলবেন, অস্কি এবং অস্পির, এবং ডিকোডিং সার্জারি আপনার টেবিলের মধ্যে রাখবেন। ডিকোডিং সার্জারিতে অনেকগুলা অস্পি এবং অস্কি স্টেশন আছে। আমরা আপনাদেরকে মোট 30টা থেকে 32টা অস্পি এবং অস্কি গুছিয়ে দেবো। ওই 30টা অস্পি এবং অস্পি পড়লেই আপনি এখান থেকে পুরোটা অস্পি এবং অস্পি পুরো স্টেশন কভার করবে, আপনাদেরকে পুরোটাই আপনি এখান থেকে কমন করবেন। এখন আসেন আপনি অস্পি এবং অস্পি কিভাবে পড়বেন। দেখেন, আপনার একটা অধ্যায় যখন পড়া হবে, সেই অধ্যায়ের রিলেটেড অস্পি এবং অস্কি বইতে কি দেওয়া আছে ওইটা আপনি পড়ে ফেলবেন। আমি কয়েকটা উদাহরণ দিই। সাপোজ আজকে আপনার লেকচার হলো বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি 1। ওখানে গিয়ে দেখবেন যে আপনার একটা ছবি দেওয়া আছে, প্রথমেই প্রেসার সোর, বেড সোরের একটা ছবি দেওয়া আছে। তাহলে ভাইয়ারা যখন পড়াবে, ভাইয়ারা আপনাকে বলে দেবে যে এইটা একটা অস্পির স্টেশন, আপনি পাশে লিখে রাখবেন অস্পি। এবারে আপনি এই ছবিটা আপনি আপনার জেনেসিসের অস্পি বই অথবা ডিকোডিং সার্জারিতে চলে যাবেন। এবারে ওখানে গিয়ে দেখবেন এই ছবিটা আছে কিনা, দেখবেন অবশ্যই আছে। ওই ওই অংশটা, ওই রিলেটেড, ওই প্রেসার সোর্স থেকে কি কি প্রশ্ন আসে আপনি আজকেই অবশ্যই পড়ে ফেলবেন। তাহলে আপনার একই সাথে পড়া শেষ। আমি আরেকটা উদাহরণ দিই। সাপোজ আপনি বার্ন এবং প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ সার্জারি একটা একটা আপনার একটা টপিক আছে আমাদের বেলিয়ান লাভে, বার্ন প্লাস্টিক অধ্যায়। আপনাকে রিটেনের জন্য, এসবি এর জন্য ভাইয়া যখন পড়াবে, একই সাথে আপনাকে বলে দেবে যে বার্ন এবং প্লাস্টিকের একটা পেশেন্টের ছবি দেবে আপনাকে, যে আপনার কত অংশ বার্ন হয়েছে শরীরে, সামনে পুড়ে গেছে না পিছনে পুড়ে গেছে। এবারে আপনাকে বলবে যে কত পার্সেন্ট পুড়ে গেছে, এটা হিসাব করো, কোন ফ্লুইড দেওয়া হবে এটার হিসাব করো।
আপনি কি করবেন, ওই দেখবেন ওই অংশটা আপনার মানে জেনেসিসের অস্পি বইয়ের মধ্যে ওই বার্ন প্লাস্টিকের যে দুইটা বা তিনটা অস্পি এবং অস্কি আছে আপনি পড়ে ফেলবেন, অস্পি অস্পি পড়ে ফেলবেন, তাহলে আপনার অস্পি পাঠটা পড়া হয়ে গেল। আরো একটা উদাহরণ দিই, আপনি মনে করেন সিস্টেমিক কোন একটা পড়া পড়তে যাবেন, সিস্টেমিক কোন একটা সিস্টেম পড়াচ্ছেন, সাপোজ আপনাকে পড়াচ্ছে হেপাটোবিলারি সিস্টেম, আপনাকে হেপাটোবিলারি সিস্টেম পড়াচ্ছে, ওই টাইমে আপনাকে বললো যে এই একটা সিটি স্ক্যান, মনে করেন প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, একটা সিটি স্ক্যান আপনাকে পড়াচ্ছে, ভাইরা বলে দেবে এটা অসপি স্টেশন আপনাকে আসবে, তাহলে আপনি কি করবেন, ওই অসপি স্টেশন পাশে লিখে রাখবেন এবং ওই সিটি স্ক্যানটা ডিকোডিং এ গিয়ে দেখবেন দেওয়া আছে, ডিকোডিং থেকে পড়ে ফেলবেন যে প্যানক্রিয়াটিক সিউডোসিস জিনিসটা কি, এটা চিকিৎসা কি, এটা এটার ক্লিনিক্যাল ফিচার কি, এটার জন্য কি কি ইনভেস্টিগেশন করব। আমি বলার উদ্দেশ্য হলো অসপি বা অস্কি যখন আপনি রিটেন এবং এসবিএ প্রিপারেশন নেবেন, একই সাথে সাথে আপনি অসপি এবং অস্কির স্টেশনটাও আপনি কমপ্লিট করে ফেলবেন। আপনাকে অস্কির জন্য আলাদাভাবে কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না, আপনি রিটেনের প্রিপারেশন নিলে অস্কির প্রিপারেশন হয়ে যাবে। এই বছর একটা আমাদের ইয়ে ছিল, একটা স্টেশন ছিল অস্কির, যে একটা পেশেন্ট আসছে যে তার 5 দিন আগে একটি লিম্ব সার্জারি হয়েছে, ডান পাশের লিম্ব, অপোজিট লিম্বটা, তার অপোজিট লিম্বটা ফুলে গেছে 5 দিন পরে, তোমার ডায়াগনোসিসটা কি, আমরা বলেছিলাম যে এটা ডিপ ভেন থ্রোম্বোসিস, ডিভিটি। এই রিলেটেড আমাদের 10টা কোশ্চিন ছিল ডিভিটি রিলেটেড, তাহলে এই ডিভিটি রিলেটেড 10টা প্রশ্ন আমরা আইওই আমাদের যে ইন্টারঅ্যাক্টিভ সেশন আপনাদের একটা থাকবে অস্কিতে, আলাদাভাবে পড়ি নাই, আমি রিটেনের জন্য যা পড়েছি ওখান থেকে আমাকে কোশ্চিন করেছে, আমি সবগুলা কোশ্চিন আনসার পেরেছি, যে দুই একটা কোশ্চিন আনসার পারিনি স্যার আমাকে ওটা বের করে নিয়েছে, কিছু পারছি কিছু পারি নাই, মোটামুটি আমি এখান থেকে ম্যাক্সিমামটা কভার করেছি। আমি এটা বলার উদ্দেশ্যই আমার এটা, যে আপনি আলাদাভাবে অসপি এবং অস্কির কোনো প্রিপারেশন নেবেন না, আপনি যখন রিটেন এবং এসবিএফ এবং এসএকিউ পড়বেন আপনি সাথে সাথে অসপিটা পড়ে ফেলবেন। বিশ্বাস করেন, আপনাদের রিটেনের পরের দিন থেকে জেনেসিস আপনাদেরকে অস্পি এবং অস্কির জন্য ডাক দেবে, আপনারা সবাই যাবেন 7 দিনে, দেখবেন ওই 7 দিনে আপনার অনেক কিছু গ্যাপ থেকে যাবে, প্রায় 30% পড়া আপনার পড়া হবে, 70% আপনার গ্যাপ থেকে যাবে, এই 70% পড়া আপনাকে আগেই পড়ে ফেলে দিতে হবে, তা না হলে আপনি কাভার দিতে পারবেন না। আমি এই 70% পড়া আগে থেকে করে ফেলেছিলাম, এই জন্য ওই যে 7 থেকে 10 দিন অন্যান্য আমার কলিগরা যখন টেনশন করছে আমার অস্পি কি পড়বো, আমি অস্কি কি পড়বো, ওই টাইমে আমি একেবারে কুল ব্রেনে ছিলাম, একেবারে আরামে ছিলাম যে আমার অস্পি এবং অস্কি ভালো হবে ইনশাল্লাহ, রিটেন পাস করে গিয়েছি, আমি অস্পি এবং অস্কিতে ভালো করব। এই হলো আমাদের কৌশল, আমাদের অস্ত্র এবং অস্কির কৌশল। এখন আসেন আমি খুবই সংক্ষেপে আমার অভিজ্ঞতা, প্রত্যেকটা জিনিসের অভিজ্ঞতা আপনার সাথে আমি তুলে ধরবো। অভিজ্ঞতা প্রথমে আসেন এসবি এর অভিজ্ঞতা। এসবি এটা জিনিসটা কি, দেখেন আপনি প্রত্যেকটা দিন আপনি আপনার ওয়ার্ডে যা করেন, এটা যদি আপনি অনেক সময় থাকে আমাদের বসে রাউন্ডের পরে বা রাউন্ডের সময়, আপনি শুধু খেয়াল করবেন আপনার বেইলিয়ার লাভে প্রিন্সিপালটা কি বলছে। আমি একটা উদাহরণ দিই, দেখেন আমি একটা পরীক্ষায় আপনাদের এসবিএ থাকে যে আমাদের কম্পার্টমেন্ট সিনড্রোম বলতে হলে আপনাকে মানে অস্টিওফেশিয়াল প্রেশার কত থাকতে হবে, এটা যখন আমাদের প্রত্যেক দিন কিন্তু আমরা কম্পার্টমেন্ট সিনড্রোমের পেশেন্ট ডিল করতেছি, ফেসিওটমি করতেছি, কিন্তু আমি কিন্তু স্যারকে জিজ্ঞেস করছিলাম স্যার এটা কত থাকতে পারে, কত হলে আমরা ফেসিওটমি করব। স্যার আমাকে বলেছিল তুমি ম্যানুয়ালটা দেখে আসবা কালকে। ওই দিন আমি বাসায় গিয়ে মেডিকেল ল্যাব খুলে দেখি যে কম্পার্টমেন্ট সিনড্রোম ফেসিওটমি করতে হলে অবশ্যই আমার অস্টিওফেশিয়াল কম্পার্টমেন্টের প্রেশার 30 মিলিমিটার মার্কারি বেশি থাকতে হবে। তো এই যে পরীক্ষায় আমি যখনই যেটা পড়তাম সেটা ম্যানুয়াল এসে দেখে নিতাম, তাহলে এই কোশ্চিনটা আমার পরীক্ষায় আসতে আমি পরীক্ষায় ইজিলি আনসার করতে পারছি। একটা উদাহরণ। 2 নম্বর আরেকটা আপনাদের উদাহরণ দিই, আমি পরীক্ষার হলে আমরা সবাই কোর ট্রেনিং এ 2 বছর হলে আমরা সবাই কিন্তু ল্যাব কলে ইয়ে ধরি, সবাই কিন্তু ক্যামেরা ধরি। তো আমরা মাঝে মাঝে কিন্তু দেখেন আমাদের কিছু সময় ল্যাব কল থেকে ওপেনে কনভার্ট করতে হয়, বেল আউট টেকনিক বলে, বেল আউট টেকনিক। তো বেল আউট টেকনিক থেকে আমি যখন জানলাম যে বেল আউট টেকনিক থেকে এসবি আসে, আমি তখন পরের দিনই স্যারকে গিয়ে বললাম স্যার আমরা কখন কখন আমরা ল্যাপারোস্কোপিকে ওপেনে কনভার্ট করব। স্যার আমাকে কয়েকটা পয়েন্ট বললো, আমি বাসায় এসে বেলিয়ার ল্যাবে খুলে দেখলাম আরে চমৎকার ভাবে 5টা পয়েন্ট দেওয়া আছে, তো বেলিয়ার ল্যাবে যে বেল আউট টেকনিক কখন করতে হয়, যখন গল ব্লাডারের ওয়ালের থিকনেস 4 থেকে 5 মিলিমিটার হয়, যখন একটা সিঙ্গেল স্টোন থাকে
যখন আপনার পেরিকোলিসিস্টিক কালেকশন থাকে, এই যে জিনিসগুলো, যখন মিউকোসিল থাকে, যখন গল স্টোন ডিজিজ থাকে, এই যে পয়েন্টগুলো আমি যখন স্যারকে প্রশ্ন করলাম, স্যার কয়েকটা পয়েন্ট বললো, আমি বাসায় এসে আমি যখন মিলালাম, এই বছর যখন আমাকে পরীক্ষায় দিয়েছে যে বেল আউট টেকনিক কোনটা নয়, তাহলে আমি কিন্তু ইজিলি আনসার করতে পারছি যে এখানে লার্জ স্টোন পরীক্ষার হলে অপশনে দিতেছে, লার্জ স্টোন না, একটা স্মল স্টোন যদি নেকে থাকে, এটা হলো আমাদের জন্য মানে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো ল্যাব থেকে ওপেনে করতে হবে কনভার্ট। তাহলে আমার এসবি এর অভিজ্ঞতা এটাই, যে আমি যখন এসবি এ পড়েছিলাম আমি ম্যানুয়ালের সাথে মিলাই নিয়েছিলাম, কারণ আমাকে সিঙ্গেল বেস্ট আনসার করতে হবে, একদম টু দা পয়েন্ট আনসার করতে হবে। প্রত্যেকটা জিনিসই আমি জানি, কিন্তু আসলে বিসিবিএস কি চাই সেটা আপনাকে জানতে হবে। এটা আমি পরীক্ষার হলে প্রত্যেকটা এসবিএ সলভ করার সময় আমি এটা ফিল করছি। আমাদের এই বছরের কোশ্চেন ছিল যে একটা 40 বছরের একটা অ্যাডাল্ট পেশেন্ট আসছে, আপনি বলতেছে যে রাইট আইয়ার ফোসা পেইন, মোস্ট কমন ডিডি কি, আপনাকে 4টা অপশন দিয়েছে, 4টাই মনে হচ্ছে আমাদের এটা আনসার, 4টাই, বিশ্বাস করেন। কিন্তু বেইলিয়ান লাভের ওই যে বক্সটা আমার মাথায় ছিল, ওই বক্সটা দেখে আমি মাথায়, আমি সিরিয়ালে সবার উপরে যেটা ছিল আমার মাথায় ছিল ইউরোটেরিক স্টোন হতে পারে, কারণ এটা একদম 2 নম্বরে দেওয়া আছে সিরিয়ালে। আমি আনসার করেছি ইউরেটেরিক স্টোন, আমার আনসারটা হয়েছে, কারণ বেলিয়ান লাভ আমি ফলো করছি, ম্যানুয়াল ফলো করছি। তাহলে আমি আমার ম্যানুয়াল, আমি আমার কোর ট্রেনিং এর সাথে আমি কো রিলেট করেছি। আপনাদের যে সময়গুলো আছে আমি বলবো, আপনি যখনই পড়বেন, জেনেসিস থেকে যে অধ্যায়টা পড়াবে আপনি আপনার ম্যানুয়াল থেকে খুলে দেখে নেবেন এটা ম্যানুয়ালে কি বলছে। তাহলে আমি আমি এইভাবেই আমি এসবিএ ফলো করছি, বিশ্বাস করেন এত ফলো করার পরও এসবিএ অনেকগুলা ভুল হয়ে যায়, এটাই স্বাভাবিক। বেইলি মানে মিড টার্ম পরীক্ষা, অর্থাৎ বিসিপিএস এর ইন্ট্রেন্স এক্সাম, মিড টার্মের সবচেয়ে হাতিয়ার হলো আপনার সিঙ্গেল বেস্ট আনসার। ওরা এটার ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না, চমৎকার ভাবে খুব সুন্দর মতো কোশ্চেন গুলা সেট করে। এসবিআই ভাবে যাবে, এসবিআই এর পরের দিনই আপনাদেরকে রাতের মধ্যে এসে বিসিবিএস থেকে ফিরে পরের দিন রিটেনের যে অভিজ্ঞতা, আমি রিটেনে পরীক্ষা দিতে গেলাম, আমি বিগত 5 বছরের রিটেনের কোশ্চিন সলভ করেছি। এবছরের কোশ্চিন সলভ যখন আমি হাতে পেলাম, আমি না, আমরা যারা হলে ছিলাম, বিশ্বাস করেন আমরা সবাই মাথায় আকাশ ভেঙে পড়েছে, আকাশটা মনে হচ্ছে মাথার উপরে ভেঙে এসে পড়লো, যখন প্রত্যেকটা কোশ্চিন আমরা পড়ছি, দেখছি যে বিগত সালের কোন কোশ্চিনের সাথে এবারের কোশ্চিনের ম্যাক্সিমাম 70 to 80% এর মিল নাই। তারপর আমাদের পরীক্ষা ভালো হয়েছে, স্ট্র্যাটেজির কারণে পরীক্ষা ভালো হয়েছে। সেই স্ট্র্যাটেজি গুলো আগে আমি বলছি, এখনো আবার বলতেছি। আপনি ডেইলি লাইফে আপনি ওয়ার্ডে যা করেন পরীক্ষার হলে তাই লিখে দিয়ে আসবেন, কমন পড়ুক আর না পড়ুক সেই জিনিসগুলো শুধু চোখ বুঝে চিন্তা করবেন, আপনি শর্টকাটে সেটা লিখে দিয়ে আসবেন। আমরাও সেই কাজটাই করেছিলাম, সেই জিনিসগুলাই পরীক্ষার হলে অ্যাপ্লাই করেছিলাম। এছাড়াও কিছু বেসিক জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে পরীক্ষার হলে ডায়াগনোসিস, এসএকিউ এর ক্ষেত্রে ডায়াগনোসিস করা ভুল করা যাবে না। ডায়াগনোসিস ভুল হলে সব শেষ, আপনি বাকি যা লেখেন কোনো লাভ হবে না ডায়াগনোসিস করা। যেমন এবার একটা কোশ্চিন দিয়েছে, দেখেন যে একটা পেশেন্ট আসছে যার ব্যাকে এই জায়গায় 10 into 10 সেন্টিমিটার একটা লাইপোমা, 10 into 10 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলেছে যে কোন ধরনের অ্যানেস্থেশিয়া, মোড অফ অ্যানেস্থেশিয়া তুমি চুজ করবা। পেশেন্টের কার্ডিয়াক পেসমেকার বসানো আছে, বিশ্বাস করেন। এখন আপনি কি ইউজ করবেন বলেন তো, জিএ ইউজ করবেন নাকি টিভা ইউজ করবেন নাকি লোকাল অ্যানেস্থেশিয়া ইউজ করবেন 10 into 10 সেন্টিমিটার। আমাকে বলছে যে কোন ধরনের মোড অফ অ্যানেস্থেশিয়া তুমি চুজ করবা। কেউ কি বলতে পারবেন আমি কখন অ্যানেস্থেশিয়া চুজ করব? আমরা এই পরীক্ষার হলে অনেকে অনেক ধরনের মনে করেন যে চিন্তার মধ্যে পড়ে গেছিলাম হলে যারা ছিলাম। আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, বেইলিয়ান লাভে কার কার পরের কোশ্চিনে আমাদের দিয়েছে, পরের কোশ্চিনে আমাদেরকে দিয়েছে যে আপনি যে অ্যানেস্থেশিয়াটা চুজ করবেন এটা জাস্টিফিকেশন দেবেন, এটা কেন ভালো সেটা জাস্টিফিকেশন দেবেন। এই প্রশ্ন পড়ার পরে আমার মাথায় আর মানে দ্বিতীয় কোনো চিন্তা করে নাই, অবশ্যই এটা জিএ হবে না, কারণ জিএ এর কোনো জাস্টিফিকেশন বেইলিয়ান লাভে দেওয়া নেই। বেইলিয়ান লাভে দেওয়া আছে জাস্টিফিকেশন, লোকাল অ্যানেস্থেসিয়ার জাস্টিফিকেশন দেওয়া আছে এবং টিভার জাস্টিফিকেশন দেওয়া আছে। তাহলে আমি প্রথমেই লিখেছি যে এটা লোকাল অ্যানেস্থেসিয়া করা যেতে পারে এক্সেপ্ট বুপিভেকিন, কারণ কার্ডিওটক্সিসিটি আছে, অথবা এটা টিভা ইউজ করা যেতে পারে। এবং দুইটারই দুইটা দুইটা লাইন করে জাস্টিফিকেশন বেইলিয়ান লাভে দেওয়া আছে। আপনাদেরকে যখন পড়ানো হবে অ্যানেস্থেসিয়া অধ্যায়টা, ওই অধ্যায়টার সময় দেখবেন আপনাদেরকে সুন্দর করে ভাইরা পড়ায় দেবে। তাহলে আমি জিএ দিইনি, ম্যাক্সিমাম সবাই জিএ আনসার করেছে, তাহলে তাদের ভুল হয়েছে, 5 মার্ক পুরোটাই ভুল। তাহলে আমি এই জন্যই বলতেছিলাম যে আপনি পুরো কোশ্চিনটা, আপনি যখন পারবেন না কোশ্চিনটা বারবার করবেন, দেখবেন উত্তর বের হয়ে আসবে।
এটা হলো এসএকিউ এর টেকনিক। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি। এই টেকনিক গুলা আপনি অ্যাপ্লাই করবেন, রিটেনে দেখবেন অনেক অনেক আপনাদের ভালো হবে। এবং অবশ্যই আমি বলবো জেনেসিসের যে সলভ শিটটা আপনি এটি শেষ করবেন। সর্বশেষ আমার অভিজ্ঞতার গল্প বলবো, সেটা হলো অসপি এবং অস্কিতে আমরা অসপি যে স্টেশন 10টা স্টেশন থাকবে, আপনাকে অসপির বইটা আমরা পড়ে ফেলেছিলাম পুরোটা। এরপরে কিছু প্রসিডিউর স্টেশন আছে, যেমন আপনাকে একটা ড্রাই প্রসিডিউর থাকবে, একটা ওয়েট প্রসিডিউর থাকবে। আমরা মাথায় রাখবেন, আপনি বেসিক ম্যানুয়াল শিটে আপনার বেসিক শিটটা ওই যে বলেছিলাম যে আপনার ম্যানুয়াল ট্রেনিং এ যেটা বেসিক সার্জিক্যাল স্কিলের ট্রেনিং এ আপনি যেগুলো করছেন এর বাইরে কোনো প্রসিডিউর দেবে না। আপনি চোখ বুঝে চিন্তা করেন কোনটা করেছেন কোনটা করেন নাই। আপনি গাঁট অ্যানাস্টোমোসিস করেছেন, আপনার গাঁট অ্যানাস্টোমোসিস দেবে। আপনি টেন্ডন রিপেয়ার করেছেন, টেন্ডন দেবে। আপনি আর্টারিওটমি করেছেন, আর্টারিওটমি দেবে। আপনি যা করেছেন তাই দেবে পরীক্ষার হলে। তাহলে এটা হলো আপনার ওয়েট প্রসিডিউর। আপনি ডাই প্রসিডিউরে এখন কি করবেন, আপনি সুচার টেকনিক করেছেন, আপনার সুচার দেবে। আপনি ড্রেন টু ফিক্সেশন করেছেন, আপনার ড্রেন টু দেবে। আমি বলার উদ্দেশ্য হলো অসপি স্টেশনে আপনি যেগুলো লিখবেন সেগুলো তো লিখবেনই, ভাইয়ের আপনাকে দেখাই দেবে, আপনি পড়ে ফেলবেন। বাট যেগুলো আপনাকে প্রসিডিউর স্টেশন সেগুলো আপনি মনে করবেন কোনটা করবো, কত কত প্রসিডিউর, কোটি কোটি প্রসিডিউর। আপনি চোখ বুঝে চিন্তা করেন আপনার বেসিক সার্জিক্যাল স্কিলে যা যা আছে ওই বইতে যা যা আছে তাই তাই আপনার পরীক্ষা পড়বে। এবার আসি আমার পরীক্ষার হলে গল্প। আমি প্রথমেই গেছি, প্রথম স্টেশনে আমাদের একটা সিটি স্ক্যান ছিল। ভাইয়েরা যেগুলো পড়াইছে সেগুলো থেকে কমন পড়েছে। ভাইয়েরা কিছু বেসিক কথাবার্তা বলেছে, যদি কমন নাও পড়তো ওই বেসিক কথাবার্তা গুলা সিটি স্ক্যান এমআরআই ফিল্ম দেখলে আমি বুঝতে পারতাম, আমি আনসার করে আসতে পারতাম, বের হয়ে আসতে পারতাম। আমার বলার উদ্দেশ্য হলো আপনি যদি জেনেসিসের মিড টার্মের কোচিংটা ভালো করে ফলো করেন, আপনি প্রত্যেকটা পরীক্ষার হলে আপনি বের হয়ে আসতে পারবেন, যে কোনো সিচুয়েশন আপনি বের হয়ে আসতে পারবেন। তাহলে আমি এইভাবে প্রত্যেকটা সিচুয়েশন একটা একটা করে পার হয়ে আসলাম। আমার যখন প্রসিডিউর স্টেশন আসলো, আমাদের প্রসিডিউর স্টেশন ছিল রোমান মেথডে। রোমান মেথডে ড্রেন টু ফিক্সেশন করেন। দেখেন আমি রোমান মেথড কোনোদিনই জানি না কি মেথড। আমি ড্রেন টু ফিক্সেশনের একটা মেথডই জানি। আমার বেসিক সার্জিক্যাল স্কিলে আমাকে হাত দিয়ে ড্রেন টু ফিক্সেশন করতে দিয়েছিল, আমি ওইটাই করে দিয়েছি। বাসায় এসে আমি খেয়াল করছি যে ড্রেন টু ফিক্সেশনের রোমান মেথডটা ওইটাই, যেটা আপনি হাত দিয়ে রিফ নট সার্জারি নট দেবেন। এবং প্রথমেই আমরা একটা ছোট করে একটা সুতা অংশ বাদ দিই না, মানে বাঁধি, ছোট করে একটা অংশ বাঁধি, লুপ করি, ওই লুপটা করতে হয়। ওই লুপটাকে বলা হয় রোমান মেথড। তাহলে আমি লুপটাও করেছিলাম, বাকিটা অংশটাও করেছিলাম, আমি পুরো মার্ক পেয়েছি। আমি কিন্তু জানতাম না, কারণ বেসিক প্রিন্সিপাল আমাকে যেভাবে করাইছে আমি সেটাই ফলো করছি, পুরো মার্ক পেয়েছি। দ্বিতীয় যে প্রসিডিউর স্টেশন ছিল আমাদের, সেটা ছিল যে আমাদের একটা সাব কিউটিকুলার সুচার দিয়ে অ্যাবার্ডেন নট। তাহলে এটা যারা পেরিফেরিতে ট্রেনিং আছেন আপনাদেরকে বলবো, এই যে নটিং টেকনিক গুলা এগুলা যখন বেসিক সার্জিক্যাল করবেন খুব ভালো করে শিখে ফেলবেন। অ্যাবার্ডেন নট দেওয়া কিন্তু খুব কঠিন। তাহলে এই নটটা শিখেছিলাম, আমাদের দিয়েছিল, আমি পারছিলাম। আমাদের কাউন্সিলিং স্টেশন, আমাদের মানে জেনেসিস থেকে একটা ম্যাজিক্যাল সেশন নেওয়া হয় পরীক্ষার ঠিক একদিন আগে। বিশ্বাস করেন এখানে আমাদেরকে 10টা কাউন্সিলিং স্টেশন শিখানো হয়েছিল। 10টা কেন, আমাকে যদি কাউন্সিলিং স্টেশনে বাংলাদেশের সার্জারি রিলেটেড যে কোনো কাউন্সিলিং দেয়, আমি প্রোটোকল ফলো করলে অটোমেটিক পাঁচের মধ্যে 3 পেয়ে যাব। সালাম দেব, গ্রিটিংস নেব, পরবর্তীতে সালাম দেব, এই যে কিছু টেকনিক সেগুলো আপনাকে শিখাই দেবে। আমাদের এবারে এসেছিল টেস্টিকুলার টিউমার। এই টিউমারটা আছে একটা পেশেন্টের, তার ভাই বসে আছে, তাকে আপনি কাউন্সিলিং করেন, এই টেস্টিসটা ফেলে দিতে হবে, অর্গানেক্টমি কনসেন্ট নেই। তাহলে আমার ভাইয়ারা ম্যাজিক্যাল সেশনে আমাদেরকে কাউন্সিলিং স্টেশন গুলো নিয়েছিল, আমি চমৎকার ভাবে এটা শেষ করে পারছিলাম। সবাই আমাদের যারা জেনেসিস ছিল আমরা সবাই ভালো করেছিলাম। জেনেসিসের বাইরে কয়েকজন ছিল তারা ওই প্রোটোকল ফলো করছিল না, তারা পারছিল না, তাদের পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছিল। এইটা একটা দিক নির্দেশনা। তবে আমরা এখানে কিছু একটা ভুল করেছিলাম, আপনাদেরকে উদাহরণ আহ্বান রাখবো। আমাদের বিসিপিএস এখন পুরোটা এমআরসিএস স্টাইলে পরীক্ষা নিতে যাচ্ছে। তারা এখন আর একটা এক্স রে ফিল্ম দেয় না, এখন 4টা এক্স রে ফিল্ম দেয়। এখন তারা আর একটা ইনস্ট্রুমেন্ট দেয় না, এখন তারা 3-4টে ইনস্ট্রুমেন্ট দেয়। তাদের মন ভরে না, এমআরসিএস এর মতো বেশি বেশি দিতে চাচ্ছে। এই জন্য আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে এমআরসিএস এর যে ইনস্ট্রুমেন্ট যে ইয়েগুলো আছে ওগুলো পড়বেন। প্রসিডিউর স্টেশনে এমআরসিএস ইংরেজিতে প্রসিডিউর স্টেশন পারফর্ম করতে হয়। আপনাদেরকে বলবো আপনারা প্রসিডিউর না, আপনাদের কাউন্সিলিং স্টেশন আপনার ইংরেজিতে কাউন্সিলিং করার চেষ্টা করবেন। আমি পারতপক্ষে বাংলায় কাউন্সিলিং করছিলাম, এই অংশে আমাকে স্যার কিছুটা নেগেটিভ মার্কিং দিয়েছে, আমি মনে করি আর কি। কিছু জিনিস আমি ধরতে পারছিলাম না,
আপনারা ইংরেজিতে কাউন্সিলিং করবেন। আমার কিছু কলিগ ইংরেজিতে কাউন্সিলিং করছিল, তারা অনেক ভালো করেছে। চেষ্টা করবেন আগে থেকে ভালো করবেন। সর্বশেষ আসেন অস্কি স্টেশনে। এখানে আপনাকে ফেস করতে হবে দুইটা আপনার এক্সামিনেশন, আর দুইটা হিস্ট্রি টেকিং, আর একটা আইওই। তাহলে আমাদের যে এক্সামিনেশন গুলা, আবারও বলতেছি, এক্সামিনেশন তো অনেকগুলো আছে। বিগত 6 বছরের কোশ্চিন আমি অ্যানালাইসিস করছি, আপনাদেরকে বলতেছি লিখে রাখতে পারেন। বেইলিয়ান লাভের যে আপনার ট্রমা চ্যাপ্টারে আপনার যে অর্থোপেডিক্স এর যে হিস্ট্রি টেকিং গুলো আছে, আপনার হ্যান্ড জয়েন্ট, আপনার এই এইগুলা, তারপর শোল্ডার জয়েন্ট, স্পাইন এক্সামিনেশন, নি জয়েন্ট, এই যে 5টা বক্স আছে, ওই 5টা বক্স ঘুরে ফিরে আসবে। তাহলে আপনি ওই 5টা বক্স খুব ভালো করে পড়ে ফেলবেন, ওখান থেকে কোশ্চিন আপনার আসবে এক্সামিনেশনে। আর হিস্ট্রি টেকিং আপনি কমন পড়বেন আপনার। আপনি আমাদের ওই যে ম্যাজিক্যাল সেশন আছে, ওই ম্যাজিক্যাল সেশনে আপনাকে হিস্ট্রি টেকিং এর একটা প্রোফর্মা তৈরি করে দেবে। আপনার ডিকোডিং এ 10টা পয়েন্ট আছে। লিড টু রিজন, এই যে প্রত্যেকটা লিড টু রিজন, এই যে 10টা পয়েন্ট, প্রত্যেকটা ভাগ, হ্যাঁ, এইগুলা কি বলা হয়, সেই জিনিসগুলো আপনাকে শিখাই দেবে। আপনি এই প্রোফর্মা আপনি অ্যাপ্লাই করবেন, আপনি দেখবেন আপনার পরীক্ষা অনেক ভালো হয়েছে, অনেক ভালো। আমাদের এবার একটা ছিল, একটা থাইরয়েড একটা পেশেন্টের সোয়েলিং আছে, হিস্ট্রি টেকিং এ আমি আমাদের ঠিক লাস্টের যেদিন পরীক্ষা, তার আগের দিন যে মক পরীক্ষা ছিল, সেই মক পরীক্ষায় আমাদের হিস্ট্রি টেকিং ছিল হলো এই থাইরয়েড এক্সামিনেশন। আমি, বিশ্বাস করেন, আমি এখানে, আপনি প্রথমে 2 মিনিট পড়বেন, 10 মিনিট হলো আপনাকে হিস্ট্রি টেকিং নিতে হবে। আমি 2 মিনিট পড়ছি, মাথার মধ্যে আমি সাজাইছি কি কি কোশ্চিন আমি ধরবো। পুরো 8টা মিনিট আমি 7 মিনিট 30 সেকেন্ডে গিয়ে আমার হিস্ট্রি টেকিং কমপ্লিট করেছি। প্রত্যেকটা পয়েন্ট টাচ করেছি। ওখানে যে একজন সিনিয়র ফেলো ছিল, সেই ফেলো বলতেছে ছেলেটা তো সব কোশ্চিন আনসার করেছে, জুনিয়র ফেলোকে বলছে। তারপরে আমাকে সে একটা দুটা কোশ্চিন করছিল আর কি, সেগুলো আমি উত্তর কিছু পারছি কিছু পারি নাই, ওটা সমস্যা করে নাই। আরেকটা হিস্ট্রি টেকিং ছিল যে আপার অ্যাবডোমিনাল পেইন, মানে একটা সি স্টোমাকের হিস্ট্রি টেকিং। সেটাও আমি আমাদের জেনেসিস থেকে আমাদের ম্যাজিক্যাল সেশনে আমরা শিখেছিলাম, আমরা পারছি। আমার কথা যে কমন পড়ুক আর না পড়ুক, জেনেসিসের সাথে থাকলে আপনি পারবেন। আমাদের আইওই, যেটা আগে আমি বলেছিলাম যে আপনাদের আমরা ছিল ডিভিটি, আইওই এর জন্য আলাদাভাবে আপনাকে পড়তে হবে না। আপনি গতানুগতিক রিটেনের প্রিপারেশন নেবেন, আপনার অটোমেটিক আইওই হয়ে যাবে আর কি, বুঝছেন? যেমন থাইরয়েড রিলেটেড আপনি রিটেলিং পড়বেন, দেখবেন পরীক্ষা হলে থাইরয়েড রিলেটেড ডিটেলিং আপনাকে আইওই একটা দিয়ে দিতে পারে। তবে মাথায় রাখবেন, পরীক্ষার হলে সবকিছু আপনার কৌশলের মধ্যে পড়বে না। এত কষ্ট করার পরেও কিছু কোশ্চিন আপনার বাইরে থাকবে। তারই নমুনা এই বছরে আমাদের একটা কোশ্চিন ছিল অস্কি স্টেশনে, যে 1 থেকে 8 নম্বর কেনিয়ান লাভ এক্সামিনেশন করেন। পরীক্ষার হলে তো আমি যখন এটা পেয়েছি, আকাশ থেকে পড়েছি আল্লাহ। সেই এমবিবিএস লাইফে থার্ড ইয়ারে আমি আমার এই কোশ্চিনের আনসার করেছিলাম, যে আমি এই 8টা ক্রিনিয়াল লাভ এক্সামিনেশন করে। আপনাকে যদি বলা হয় এখন 6 নম্বর 4 নম্বর ক্রিনিয়াল লাভ, ম্যাক্সিমামই পারবে না। পারবো না কেন? কারণ আমরা অভ্যস্ত না, এটা মেডিসিনের পড়া আমাদেরকে দিয়ে দিয়েছে। সুতরাং পরীক্ষার হলে কিছু এমন বিজেআর সিচুয়েশনে আপনি পড়তে পারেন, আপনি ঘাবড়ে যাবেন না। এই টাইমে মাথা ঠান্ডা করে আপনি একটা জিনিস চিন্তা করবেন, এই কথাটা খুব ভালো করে আপনাদেরকে আমি বলতেছি। পরীক্ষার হলে যখন কোনো সিচুয়েশন আপনি পারফর্ম স্টেশনে যদি আটকে যান, আপনি খেয়াল করবেন টেবিলের ওপরে, আপনার স্যারের টেবিলের দিকে খেয়াল করবেন কি কি যন্ত্রপাতি আছে, ওই যন্ত্রপাতিগুলো নাড়ানাড়ি শুরু করে দেবেন আপনি। আমি পরীক্ষার হলে দেখছি যে একটা টর্চ আছে, আমি টর্চ চোখে মেরেছি। আমি পরীক্ষার হলে দেখছি যে একটা সেন্টের বোতল আছে, আমি নাকে শুকাইছি। পরীক্ষার হলে দেখি একটা টিউনিং ফর্ক আছে, টিউনিং ফর্ক কানে ধরেছি। এই যে তিনটা, এই তিনটাতে 3 মার্ক, আর আগে এবং পরে গেটিং এ 3 মার্ক। অলরেডি 10-এর মধ্যে আমি 6 মার্ক পেয়ে গেছি। আমি কিন্তু এই স্টেশনে কিচ্ছু পারি না, কিচ্ছু জানি না। আমি 10-এর মধ্যে 6 পেয়ে গেছি আশা করি। আমি দেখছি টিক দিয়ে স্যারের মোট 8 জায়গায় আমাকে টিক দিয়েছে আর কি এখানে। আমি এটা বলার উদ্দেশ্যই হলো, পরীক্ষার হলে কিছু অ্যাডভার্স সিচুয়েশনে পড়তে হতে পারে আপনাকে, আপনি ঘাবড়ে যাবেন না। আপনার মিড টার্ম পরীক্ষা হবে, এখানে ঘাবড়ানো আর না ঘাবড়ানোর মধ্যে পার্থক্য। আমার একটা কলিগ, সে আমরা যখন অস্কির প্রিপারেশন নিয়েছিলাম, তার এক্সামিনেশন অনেক ভালো, কিন্তু তার একটা ড্রব্যাক কি জানেন, সে ঘাবড়ে যেত। আর আমার একটা স্ট্রেংথ হলো, আমি ঘাবড়ানোটাকে কোপ আপ করতে পারতাম। আমি ভাইয়াকে বারবার বলতাম, ভাইয়া আপনি ঘাবড়ে যাবেন না, পরীক্ষা হলে যে কোশ্চিনে আসো। উনি আবারও পরীক্ষার হলে ঘাবড়ে গেছে, অস্কি স্টেশনে অস্পি ভালো দিয়েও ফেল করেছে। আমার বলার উদ্দেশ্য হলো এটা, আপনারা দয়া করে মিড টার্ম পরীক্ষায় ওখানে যারা ফেলো বসে, তারা আপনাকে দেখে আপনি রুগী ম্যানেজ করতে পারবেন কিনা, আপনি বিপদে হ্যান্ডেলিং করতে পারবেন কিনা। এই যে এই সাহসটা যদি আপনি এইভাবে দাঁড়ান, যান আমি পারবো, তাহলে দেখবেন বকা টকা দিলেও আপনি যদি দাঁড়াতে পারেন, আপনি পাস করে যাবেন। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, অনেক কথা বলছি, কৌশলগুলো আপনাদেরকে বললাম,
অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম। এই মিড টার্ম পরীক্ষা আপনাকে পাস করতেই হবে। এই মিড টার্ম পাস ছাড়া আপনার বিকল্প সামনে আগানোর আর কোনো রাস্তা নেই। তাই যাদের 2 বছর ট্রেনিং হয়ে গেছে, দয়া করে আমার ভিডিওটা বা আজকের এই ভিডিওটা যারা দেখছেন, আপনাদের বলবো সামনেই যে পরীক্ষাটা আসবে সেই পরীক্ষা আপনি বসে পড়বেন। দিন যত যাবে মিড টার্ম পরীক্ষা আরো আরো কঠিন থেকে কঠিনতর হতে যাচ্ছে আর কি, বুঝছেন? তাহলে আপনাদেরকে সহজে পাস করতে হলে সামনের পরীক্ষায় আপনাদেরকে বসতে হবে। আপনাদের আহ, যে কৌশলগুলো বললাম আরো পর্যায়ক্রমে আপনাদেরকে বলবো। আপনারা এগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাটা সহজ হবে। আমি অ্যাজ এ ছেলে হিসাবে বলবো, আপনাদের ট্রেনিং করতে এই টাইমে অনেক কষ্ট, কিন্তু আপনাদের যে 3 সাড়ে 3 মাস আছে, আপনারা এই টাইমে ম্যাক্সিমাম দিনে আপনারা হাসপাতালে যাবেন। পরীক্ষার 1 মাস আগে, পরীক্ষার 15 দিন আগে আপনি আপনার সিএ বা স্যারের কাছ থেকে একটু ছুটি নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি এখন রেগুলারিটি দেখান, তাহলে পরীক্ষার 15-20 দিন আগে আপনাকে ছুটি দেবে, ছাড় দেবে। এই ছাড়টা আমি সহ আমার যে কলিগ ছিল 7-8 জন, আমরা আমাদের স্যারকে বোঝাতে পেরেছিলাম, স্যার আমাদের পরীক্ষা পাস করতে হবে, একটু ছুটি দেন। ওনারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছিলেন বলে আমাদের ওই 15-20 দিন আমাদের পড়াটা খুব ভালো হয়েছিল। তো আপনাদেরকেও উদারত আহ্বান রাখবো যে এই মুহূর্তে আপনাদের টেনশন আসবে, পরীক্ষা মানে টেনশন, টেনশন আসবে, টেনশনটা আপনি আসতে দিবেন না, এটা কোপ আপ করবেন, তাহলে চান্স হবে। আরেকটা কোশ্চিন একজন করেছে যে ভাইয়া 3 মাসে কি এনাফ? আমি বলবো 3 মাস কেন, মিড টার্ম পরীক্ষার একটা মিথ আছে, 1 মাস যে ভালো করে পড়বে সে মিড টার্ম পরীক্ষা পাস করবে। 1 মাস ভালো করে পড়লে, 3 মাস তো অনেক সময়। সুতরাং আপনারা ঘাবড়ে যাবেন না, ভয় হারা হবেন না। আপনারা নামাজ এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেতে থাকেন, আমরাও চেয়েছি। আমাদের সবারই ফ্যামিলি আছে, আমাদের কাজ আছে, আমাদের ওটি থাকে, ইওটি থাকে, আর ওটি থাকে, রাউন্ড থাকে, এত কিছুর মাঝেও আমরা যে পড়ছি এই পড়াগুলা, এই জেনেসিসের মিড টার্ম পরীক্ষার প্রত্যেকটা জিনিসই আপনাদের পড়া। আপনাকে এখন শুধু এখানে জাস্ট 2টা তারের কানেকশন করতে হবে, সংযোগ দিলে আপনি পাস করে যাবেন। আপনাদের বেইলিয়ান লাভে 92টা চ্যাপ্টার, আপনাকে পড়তে হবে মাত্র 30 থেকে 32টা চ্যাপ্টার, সেইগুলো আমরা দাগিয়ে দেবো। তো সুতরাং সব পড়া লাগবে না। তো সবাইকে আবারও উদারত আহ্বান, সবাই হয়তো চাতক পাখির মতো চেয়ে আছেন কখন মিড টার্ম রেজাল্টের আপনার বিসিপিএস থেকে আপনি জানতে পারবেন আপনার পাস। ওই অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো নয়। একটা ভালো লাগা আমাদের, এখন আমরা মিড টার্মের আগের ইমরান আর পরের ইমরান আকাশ পাতাল ডিফারেন্ট। আমার কাজের প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে। আমি আগে কি ধরনের বেসিক প্রিন্সিপাল মানতাম, এখন কিভাবে বেসিক প্রিন্সিপাল মানে মানি, সেটা আমি আমি নিজেকে দেখি বুঝতে পারি যে আমি আগের ইমরান এখন করি, আর এখন কিভাবে সুন্দর করে আমি শিখাই, পুরোটা বেসিক। সুতরাং মিড টার্ম আপনাকে এই জাস্টিফিকেশনটা করবে, স্যাররা মিড টার্ম না পড়ে আপনার মিড টার্ম কমপ্লিট হবে না। তো সুতরাং আমি সবাইকে উদারত আহ্বান রাখবো যে আপনারা পড়াশোনা করেন, অল্প অল্প করে পড়াশোনা করেন। পড়াশোনা না করলে আপনি ভালো করতে পারবেন না। একজন কোশ্চিন করেছেন যে ভাইয়া মানে এই ইওটি আরওটি পরে মানে রুট ইয়ে করে রাউন্ড শেষ কিভাবে আমরা পরে ভালো করতে পারবো? ভাই সবারই আছে, আমরা যারা সার্জন আমাদের রুটিন থাকবে। ওই আমাদের একটু পরে আপু কথা বলে, আপু ওটির মধ্যে থেকে কথা বলতেছি, আপু তো ওটির মধ্যে থেকেই পড়াশোনা করেছে, প্রত্যেকের গল্পটা এরকমই আমাদের। আপনাদের কাজ হবে আপনাদের যে কুল ডে গুলা, ভাইয়া সাপোজ একজনের কাউরের অ্যাডমিশন ডে হলো শনিবার, সাপোজ শনিবার, সেই শনিবার তো আপনি পড়তে পারবেন না। রবিবার আপনার রুটিন ওটি, ওই দিনও পড়তে পারবেন না। সোমবারে আপনার পোস্ট অ্যাডমিশন রাউন্ড, আপনি ওই দিনও পড়তে পারবেন না। মঙ্গলবারও আপনি মনে করেন একটু কাজ থাকবে, বাট বুধ বৃহস্পতি শুক্র এই দিন তো আপনি ফ্রি আছেন ভাই। এই 3 দিন আপনি ইউজ করেন, সর্বোচ্চটা ইউজ করেন, আপনি দেখবেন যে পরীক্ষায় ভালো হবে আপনার। তো ইনশাল্লাহ আমরা আরো কথা বলবো। সবার প্রতি আমার এই যে দিক নির্দেশনা গুলো, কৌশল গুলো আপনারা যদি ফলো করেন, আমি খুবই সিস্টেমেটিক ওইটি পড়েছি, আমার কলিগরাও পড়েছে, তারা সকলেই পাস করে গেছে, আপনারা পাস করে যাবেন। তো আমি এ পর্যায়ে আমাদের পরবর্তী স্পিকার, খুবই জনপ্রিয় মেন্টর, আমাদের একান্ত প্রিয় ডক্টর নুসাদ তাসনিম আপুকে তার কৌশল এবং অভিজ্ঞতা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপু। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসলে এই সেশনটাতে আমাদের টার্গেট ছিল হচ্ছে কৌশল নিয়েও কথা বলা, পাশ করার উপায়গুলা কিভাবে বের করা যায় সেটা নিয়ে কথা বলা। তো ভাই আমাদের এই সেশনটাতে পুরাটাই সবকিছু টাচ করেছেন, সুন্দর করে বলেছেন। সেই সাথে আমি কিছু জায়গা একটু অ্যাড করতে চাই, যেটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সও একটা ব্যাপার, আবার হচ্ছে কিছু পরীক্ষা রিলেটেডও কথা। হ্যাঁ, তো প্রথমে আমরা বলি, আমরা সবাই বলি যে হচ্ছে আমাদের কি পড়তে হবে, এটা পড়তে হবে, ওটা পড়তে হবে, এভাবে পড়ো, এটা পড়ো, কিন্তু আমরা কেউ কিন্তু এটা বলি না যে কোনটা বাদ দিতে হবে।
পড়ার তো অনেক কিছু আছে, কিন্তু কোনটা অ্যাকচুয়ালি বাদ দিলে আমাদের হচ্ছে সময়টা নষ্ট হবে না বা গোছানো হবে আমাদের পড়া। হ্যাঁ, তো এই বাদ দেওয়ার টেকনিকটাই যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি জানবেন যে আপনাকে কি পড়লে কি মানে কি ম্যাটেরিয়ালস আপনাকে ফলো করলে আপনি পড়তে পারবেন। যেমন বেলি লাভ, এটাতে তো অনেক চ্যাপ্টার, অনেক পড়া, অনেক ছক, প্রতিটা চ্যাপ্টারে অনেক কিছু। সব তো আপনার দেখতে হবে না বা সব তো আপনাকে জানতে হবে না, তাই না? কারণ এই একটা বই দিয়ে আমরা পার্ট 1 পাস করেছি, এই একটা বই দিয়ে আমাদের মিড টার্ম, এই একটা বইতেই ফাইনাল পার্ট। সো অবশ্যই পার্ট 1 এর পড়া ফাইনাল পার্টের পড়া এক না, মিড টার্মের পড়া এক না। হ্যাঁ, তো এই জায়গা থেকে যদি আমি আসি, প্রথমে আমি আসি আমার পড়ার যে টেকনিকটা অ্যাজ আ ফিমেল পার্সন। হ্যাঁ, তো আমাদের মেয়েদের তো এখনকার জীবন এক না, তাই না? ইন্টার্নির আগ পর্যন্ত একরকম, সবার মোটামুটি ইন্টার্নির পরে একরকম। এখন নিজেদেরটা নিজেদেরকেই ব্যবস্থা করতে হয়। তারপরও যদি থাকে কেউ বিবাহিত, কারোর বাচ্চা আছে, সারাদিনের ডিউটি, হেক্টিক একটা ডিউটি যাওয়ার পরে আপনি যখন বাসায় যাচ্ছেন, হয় আপনার বাসার কোনো কাজ থাকছে অথবা বাচ্চাকে দেখতে হচ্ছে, পড়া কিন্তু হয় না। যাদের বাচ্চা আছে তারা জানে যে বই খোলাটাই একটা পাপ হয়ে যায়, যে বাচ্চা বইয়ের উপরে এসে বসতেছে, বইয়ের পেজ ধরে টান দিচ্ছে, কিছু না কিছু একটা সে করতেছে। তো মিড টার্মে পড়া যেটা আমি বলবো, যে আপনি যদি রেগুলার ওয়ার্ডে ওরিয়েন্টেড থাকেন, আপনি যদি রেগুলার স্যারদের কি বলছেন, স্যারদের কি করছেন এগুলার মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন, তাহলে আপনি জানতে পারবেন যে কোন জিনিসটা জানা উচিত, করা উচিত। কারণ এই স্যাররাই বিসিপিএস এ কোশ্চেন করছে, এমন না যে বাহিরের স্যাররা আলাদা বিসিপিএস এর স্যার আছে, না। সো স্যাররা রাউন্ডে কি বলছেন, একটা অপারেশন করার সময় কি বলছেন, কোন স্টেপটা ওনারা চাচ্ছেন জানতে, এটা কিন্তু হর হামেশাই স্যাররা বলতে থাকেন। তো এই জিনিসগুলা যখন আমরা জানতে পারবো, যেমন আমি একটা উদাহরণ বলি, আমরা যে কোনো পেশেন্টের যাদের হচ্ছে কোলন কার্সিনোমা আছে, আমরা ট্রাই করি যাদের স্টোমা দিব, তাদেরকে আমরা কেন স্টোমা দেই, অ্যানাস্টোমোসিস করার পরেও আমরা স্টোমা দেই। এই স্টোমাটাকে আমাদের অ্যানাস্টোমোসিসটাকে সেফ রাখে বা অ্যানাস্টোমোসিসের লিকেজটাকে প্রিভেন্ট করে? ব্যাপারটা কিন্তু তা না। এই স্টোমাটা কি হচ্ছে, অ্যানাস্টোমোটিক লিকেজ হতে পারে, কিন্তু লিকেজ হওয়ার কারণে পেরিটোনিয়াল যে সয়েলিং হয়ে যায় বা ডিভাস্টেটিং কমপ্লিকেশনস যেটা হয়, পেশেন্টের পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে সয়েলিং থেকে, এই জিনিসটা প্রিভেন্ট করে। এক, আর দুই হচ্ছে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি যে ঠিক আছে, আমার পেশেন্টের স্টোমাটা আছে মানে তার ওই জায়গাটা কিছুটা রেস্টেও আছে, প্লাস হচ্ছে লিকেজ ম্যাটেরিয়াল গুলা আমার বের হয়ে আসতেছে, তাই না? তো এই জিনিসটা ডিরেক্ট বইয়ে আপনি পড়লেও বুঝতে পারবেন না যে স্যাররা এই অ্যান্সারটাই চাচ্ছে। তো স্যারদের রাউন্ডে থাকার এটা একটা বেনিফিট, রেগুলার ওয়ার্ডে থাকা এটা একটা বেনিফিট, কারণ আপনি কত মনে রাখবেন, কত ইনফরমেশন পড়তে পারবেন, তাই না? আচ্ছা, এটা গেল একটা পার্ট। আরেকটা হচ্ছে, আপনি যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যখন আপনি শুরু করছেন, সেই শুরু করে নিজেকে গোছাতেও একটা সময় লাগে। এখন আপনি আগে থেকে কিছুই জানেন না, ওরিয়েন্টেশন নাই, আপনি হুট করে 1 মাসে বসলে পাশ করতে পারবেন না। সো আপনার রেগুলার ওয়ার্ডে আসা, পড়াশোনা, জানা কোন টপিক গুলা মিড টার্মে থাকে, কি রকম কোয়েশ্চেনের প্যাটার্ন, এগুলো আপনাকে মোটামুটি 6 মাস থেকে আগে থেকে একটা জানা থাকা লাগবে। তাহলে যেটা হবে যে হেক্টিক ওয়ার্ক স্কেজিউলের বাহিরে গিয়ে আপনি অল্প অল্প করে পড়ে, বা সব দিন পড়া হয় না, যেমনটা ভাইয়া মেনশন করলেন যে আমাদের অ্যাডমিশন বা পোস্ট অ্যাডমিশন, ইমার্জেন্সি অপারেশনের ডে গুলা বা রুটিন অপারেশন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে লং টাইম এক্সটেন্ড করছে। যেমন ঢাকা মেডিকেলেই যদি আপনি থাকেন, আপনি দেখবেন আপনার জেনারেল অপারেশনের যে দিনটা অপারেশন চলতেছে মোটামুটি 5টা 6টা 7টা 8টা পর্যন্ত, সেদিন আপনি বাসায় গিয়ে ড্রেইন, আপনি ওই দিনকে পড়াশোনার সময় পাবেন না। তো আপনি যদি রেগুলার বেসিসে টুকটুক করে একটু পড়ার মধ্যে থাকেন, তাহলে আপনি দেখবেন যে আপনার পড়াটা গোছানো, মেন্টালি যে স্ট্রেংথ বা কনফিডেন্স, এটাই কিন্তু যে কোনো পরীক্ষায় পাশ করার মূল মন্ত্র। আপনি যদি আগেই ভেবে রাখেন যে আমার তো এবার হবে না, তাহলে হবে না। আপনাকে আগে থেকে জানা থাকলে ইনশাল্লাহ আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমাকে পড়াটা গোছায় রাখতে হবে, ম্যাটেরিয়ালস গুছায় রাখতে হবে, যেটা ভাইয়া শুরুতেই বলেন যে আমাদের 4টা বই,
বেসিক সার্জিক্যাল স্কিলের যে বইটা, এইটা কিন্তু ডেইলি লাভের বাহিরে আলাদা কোনো বই না, যে আলাদা কোনো ইনফরমেশন দিয়ে রেখেছে। এটা কিন্তু মেইনলি ডেইলি লাভেরই ইনফরমেশন গুলাকে স্যাররা আরো কনসাইজ করে দিয়েছে। যখন আপনারা বেসিক সার্জিক্যাল স্কিলের এই কোর্সটা বিসিপিএস এর আন্ডারে করবেন, তখন দেখবেন যে আপনাদের এই জিনিসগুলা ডেইলি লাভে আপনারা পড়েছেন ঠিকই, কিন্তু এখানে আরো সুন্দর করে দেওয়া। যেমন আমাদের এবার যে প্রশ্নটা ছিল যে যে কোনো একটা অ্যানাস্টোমোসিস সুন্দরভাবে টিকে যাওয়ার মেইন মন্ত্রটা কি, সেটা হচ্ছে গিয়ে যদি ব্লাড সাপ্লাইটা অ্যাডিকুয়েট থাকে। এটা কিন্তু আমাদের আহ, ওই কোর্সের বইতে ফার্স্ট পয়েন্ট হিসেবে লেখা ছিল, কিন্তু এটা কিন্তু আমাদের বেইলি লাভেও পয়েন্টে লেখা ছিল। এমন না যে বাহিরের কোনো ইনফরমেশন ওখানে দেওয়া। তো কোন জিনিসটা আমাদেরকে মাথায় আনতে হবে উত্তর দেওয়ার সময়, এইটা কিন্তু ম্যান্ডেটরি। তো একটা সুন্দর টেকনিক আছে যেটা স্যাররা ফলো করে মেইনলি, সেটা হচ্ছে বেলি লাভের যে কোনো বক্স বা যে কোনো লাইনে প্রথম যে পয়েন্টটা বলেছে বা দ্বিতীয় যে পয়েন্টটা বলছে, এটা কিন্তু ফার্স্ট অ্যান্সার হিসেবে ওনারা কাউন্ট করে। কারণ এসবিএ তে এমন না যে আপনাকে সবগুলা বা চারটা উত্তর কারেক্ট দিল, একটা উত্তর রং দিল, আপনি বুঝতে পারবেন যে তার মানে এটা মনে হয় চাইনি। ব্যাপারটা কিন্তু এমন নয়। চারটা বা পাঁচটা উত্তরই কিন্তু ওরা সঠিক উত্তর দিবে বা পাঁচটাই রং উত্তর দেবে, ওখান থেকে আপনাকে কারেক্ট করে নিতে হবে যে আপনার অ্যান্সারটা কোনটা এবং সেইটা কোনটা। অবভিয়াসলি বেইলি লাভে প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে বা সেকেন্ড যে পয়েন্টটা দেওয়া আছে, ওই ক্রমানুসারে এখানে উত্তরটা হবে। আচ্ছা, এটা গেল আমাদের এসবিএ তে এই পার্টটা। এসএ কিউ পার্টটা, এসএ কিউ কিন্তু এখন আগে যেটা ছিল যে ডিরেক্ট প্রসিজার জানতে চেত, লং স্টেপস প্রসিজার, এখন কিন্তু এটা অনেকটাই বাদ দিয়ে দিয়েছে স্যাররা। এখন যেটা করেন ওনারা সেটা হচ্ছে ক্লিনিক্যাল একটা সিনারিও তুলে দিবে, ওখান থেকে আপনাকে ডায়াগনোসিস, ওখান থেকে আপনাকে ট্রিটমেন্ট, ওখান থেকে আপনাকে ইনভেস্টিগেশন। সো আপনাকে সিনারিও পড়ে বুঝতে হবে। আর এই জিনিসটা মাথার মধ্যে তখনই আপনার ক্যাচ করবে যদি আপনি ওয়ার্ডে রেগুলার রোগী দেখেন। তো ওয়ার্ড বাদ দিয়ে শুধু পড়াশোনা করে আপনি সেটা ধরতে পারবেন না। তো সিনারিও থেকে আপনাকে ডায়াগনোসিস পর্যন্ত এসে সেটার আপনার কোন ইনভেস্টিগেশনসটা বেস্ট বা কোন ইনভেস্টিগেশনসটা গোল্ড স্ট্যান্ডার্ড, এই সমস্ত কথা কিন্তু ডেইলি ল্যাবে অ্যাভেলেবেল এবং বলেই দেওয়া আছে এইটা ইনভেস্টিগেশন অফ চয়েস, এইটা আমরা গোল্ড স্ট্যান্ডার্ড। যেমন অকাল্ট মেটাস্টাসিস ফাইন্ড আউট করতে কোনটা বেস্ট, এমআরআই। হুম। তো আপনি যদি ওখানে পেট সিটি স্ক্যান দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্সার রং হবে। তো এই জায়গাগুলা আপনাকে কোরিলেট করে সব সময় মাথার মধ্যে রাখতে হবে ওয়ার্ডের রেগুলার অ্যাক্টিভিটিজ এর সাথে বই। কারণ আপনি একদিনে একটা জিনিস পড়ে মনে রাখতে পারবেন না, একদিনে একটা জিনিস দেখে আপনার মনে থাকবে না। এটার জন্য রেগুলার আপনার এটার মধ্যে দিয়ে যেতে হবে, এই রাস্তাতে হাঁটতে হবে। রেগুলার নিজের সাথে একটা ডিসকাশন রাখবেন, আজকে একটা কেস দেখে এসে সেটা বই থেকে একটু দেখা। যেটা ভাইয়া বলছিলেন যে কম্পার্টমেন্ট সিনড্রোমের যে প্রেসারের কথাটা স্যারকে জিজ্ঞেস করছেন, দেন উনি বাসায় এসে দেখছেন। তো এই জায়গাটা যেমন এসবি এর জায়গা যে প্রেসার কত থাকবে, এখান থেকেই কিন্তু আপনার অস্থির প্রশ্নতেও চলে আসবে। বা হচ্ছে আপনি যে কোনো জিনিস যখন আপনি পড়বেন, এটার ফ্যাক্টর, এটার রেসপন্সিবল ফ্যাক্টর কি আছে বা এটার জন্য কোন ইনভেস্টিগেশনসটা বেসড, এগুলা কিন্তু অস্থির প্রশ্ন। তো এমন না যে আপনাকে আলাদা করে অস্থির জন্য প্রিপারেশন নিতে হচ্ছে, সব কিন্তু স্যামালটেনিয়াসলি আপনার একসাথে হচ্ছে। আচ্ছা, যখন আপনি রিটেনের অ্যান্সার করবেন, আমাদের মনে যেটা হয় যে আমরা তো অনেকদিন পর পর রিটেন পরীক্ষা দিই, তো আমরা মনে হয় যে প্রথম কোশ্চেনটা লিখে একদম উল্টায় দিব, সব আমরা টাচ করব, আর পরে দেখা যায় যে আরে 1 মিনিটের মধ্যে আমি এন্টায়ার কোশ্চেন টাচ করতে হচ্ছে। এটা করে কোনো ফায়দা এখানে হবে না, কারণ এখানে চারটা সেটের কোশ্চেন চারজন রেসপেক্টেড ফ্যাকাল্টির কাছে চলে যাবে। তো আপনি এতে যদি প্রথম কোয়েশ্চেন 20 মিনিট ধরে লিখে সবকিছু লিখলেন, আর ডি গ্রুপে এসে আপনি 1 মিনিটে একটা এন্টায়ার কোয়েশ্চেন আপনি লিখলেন জাস্ট কোনো রকম একটা করে পয়েন্ট লিখে, তো এটা তো ডি গ্রুপের স্যার জানতে পারছেন না যে আপনি এ গ্রুপের রচনা লিখছেন, আর এ গ্রুপের স্যারও জানতে পারছেন আপনি ডি গ্রুপে এসে ব্লান্ডার করে ফেলছেন। তো কেউ কাউকে মার্ক বাড়ায় দিতে পারবে না। তো আপনাকে যেটা করতে হবে যে টু দা পয়েন্ট, টু দা পয়েন্ট, কোনো বাড়তি কথা না,
কোনো সুন্দর করে সাজায় লিখেও আপনাকে বেশি মার্ক দিবে না, আপনি কালো কালি সবুজ কালি লিখলেও কোনো আপনাকে মার্ক বাড়তি দিবে না, আপনাকে পয়েন্টে লিখতে হবে। সেটা আপনি যদি সবগুলা কালো কালি দিয়ে লিখেন, স্যার আপনাকে মার্ক দিতে বাধ্য। কারণ মিড টার্মে স্যাররা চাই যেন একটু আপনি যে ধরতে পারছেন এটার জন্যই আপনাকে পাশ করায় দেয়। মিড টার্ম কঠিন স্যাররা করে না, স্যাররা চানই আপনারা পাশ করেন, কিন্তু পাশটা আপনি যদি নিজে না চান আপনাকে তো কেউ পাশ করাতে পারবে না। সো আপনাকে যেটা করতে হবে, কনসাইজ করতে হবে। এই কনসাইজটা আপনি কিভাবে করতে পারবেন, কি জিনিস আপনি বুঝতে পারবেন, যদি আপনি রেগুলার বেসিসে এটা প্র্যাকটিস করেন। যে একটা পেশেন্টের, যেমন আমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল যে ট্রমার একটা পেশেন্ট, তার পেডেস্টাল মানে সে হেঁটে যাওয়ার সময় তাকে হচ্ছে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয়, তাতে তার লেফট সাইডে ইনজুর্ড হয়। So, এইখানে আমি কি কি ইনজুরি তার এক্সপেক্ট করছি, হ্যাঁ, এই জিনিসটা স্পষ্ট কিন্তু বেরি লাভের ছকে আছে। হ্যাঁ, ছক মনে নাও থাকতে পারে, কিন্তু আপনি তো যখন ইমার্জেন্সিতে বা হচ্ছে ট্রমাতে আপনার এখন রোটেশন হয়, যখন আপনি রোটেশন করছেন বা আপনি ইমার্জেন্সি পেশেন্ট ডিল করছেন, আপনি জানেন যে আপনার একটা পেশেন্ট কি কি ইনজুরি নিয়ে আসতে পারে মাথা থেকে পা পর্যন্ত। তো আপনি ব্রেইন ইনজুরি বা হচ্ছে আপনার সাবঅ্যারাকনয়েড হেমোরেজ লিখেন, বা আপনি হচ্ছে ট্রমার কারণে তার ফ্র্যাকচার হচ্ছে এটা লিখেন, বা হচ্ছে তার রিফ্র্যাকচার হচ্ছে, তার স্প্লিনিক ইনজুরি লিখেন। তো এই জিনিসগুলা যখন আপনি নিজে থেকে বানায়ও লিখছেন, এমন না যে আপনার বেরি ল্যাবে ছক অনুযায়ী সব লিখতে হবে যে স্যারটাতে আপনাকে 0 দিবে, ব্যাপারটা এমন না। স্যার যখন দেখবেন যে আপনি সবগুলা পয়েন্ট টাচ করেছেন ঠিক মতো, আগে পরে হলো, স্যার কিন্তু আপনাকে মার্ক দিয়ে দিবে। ব্যাপারটা এতটাই সহজ, কিন্তু আপনাকে ধরতে হবে, ধরতে না পারলে কিন্তু এটা কঠিন। আপনি যদি এগুলা না লিখে শুধু যদি লিখে রাখেন যে হচ্ছে গিয়ে পেশেন্ট হচ্ছে ল্যাসারেশন হবে বা একটা ফ্র্যাকচার হবে, স্যার কিন্তু আপনাকে মার্ক দিবে না, কারণ হোল বডি আপনি টাচ করেন নাই। তো এটা গেল রিটেন পোর্শনের কথা। আর অস্পি এবং অস্কি, অস্পি এবং অস্কিতে যেটা হয়, আমরা কিন্তু এই যে বারবার আমরা এমফাসাইজ করছি যে যে কোনো ইনভেস্টিগেশন, আমরা কিন্তু বলি না যে থরলি সব ইনভেস্টিগেশনের জন্য, আমরা বলি কি কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড বা কোনটা হচ্ছে মেইন ইনভেস্টিগেশন, বা আপনার পেরিফেরিতে অ্যাভেলেবল না সব ইনভেস্টিগেশন, সেখানে আপনি ওই ডিজিজের অ্যাসপেক্টে কোন ইনভেস্টিগেশনটা ফার্স্টে দিবেন। তো এই জিনিসগুলা আপনাকে অস্কিতেও যখন স্টেশনে বসবেন আপনাকে জিজ্ঞেস করবে। সেটা যেমন আমাদের টেস্টিকুলারে যে স্টেশনটা ছিল অস্পিতে, আমাদেরকে জিজ্ঞেস করছে যে তুমি টেস্টিকুলার কার্সিনোমার জন্য কোন ইনভেস্টিগেশনটা সবার আগে দিতে চাও, বা পার অপারেটিভ তোমার মনে হচ্ছে তোমার ডায়াগনস্টিক ডাইলেমা আছে, তুমি তখন কোন ইনভেস্টিগেশনটা করবে। তো এই জিনিসগুলা খুবই সহজ ভাবে বেলি ল্যাবেও যেমন বলা আছে, আমাদের ওয়ার্ডেও রেগুলার এগুলা নিয়ে আলোচনা হয়। আপনি যখন জেনেসিসের সাথে যুক্ত হবেন তখন আপনার এক্সট্রা বেনিফিটটা কি, আপনি এই জিনিসগুলা নিয়ে সুন্দরভাবে আলোচনার জায়গা পাবেন, সুন্দরভাবে আপনি জানতে পারবেন যে না এই জিনিসটা চায় এটার উত্তরে। কারণ জেনেসিস তো আপনাকে একটা এক্সপেরিয়েন্সড টিচিং বেস দাঁড় করায় দিবে, যে কারা আপনাকে এখানে পড়াচ্ছেন, সেই ভাইয়া এবং আপুরা আপনাকে সেই জায়গাগুলাকে ধরায় দিবেন যে আপনাদের এই জায়গাগুলাকে এভাবে চিন্তা করতে হবে, এভাবে উত্তর দিতে হবে। আমরা জেনেসিসে যে মেন্টররা আছেন বা আমরা যারা আছি, আমরা কিন্তু স্পেশাল আলাদা কোনো নোটস বা আলাদা কোনো কিছু প্রোভাইড করি না, আমরা সব সময় মেইন বইয়ের সাথেই থাকি। আর আমাদের মেইন বইটাই হচ্ছে বেইলি লাভ। তো বেইলি লাভে কোন জায়গাটা আপনাকে পড়তে হবে আর কোন জায়গাটা পড়তে হবে না, সেটাই আমাদের ধরায় দেওয়াটাই হচ্ছে গিয়ে কাজ। সেটা আপনাদেরকে আমরা সামনে এনে কনসাইজ করে উপস্থাপন করি, আপনারা সেই জিনিসটা নেন। কারণ মিড টার্মের প্রিপারেশন এখন আর আগের মতন নেই যে বসলেই পাশ হয়ে যাচ্ছে। জিনিসটা দিন যত যাচ্ছে কঠিন হচ্ছে, কারণ আমাদের এফসিপিএস এর ক্যান্ডিডেটও অনেক বেড়ে যাচ্ছে, সবাইকে তো আর ইচ্ছা মতন পাশ করায় দিলে হবে না, একটা মিনিমাম কোয়ালিটি থাকা লাগবে। তো সেইটার লক্ষ্যে আপনি 1 মাস আগে বসলে বই নিয়ে বা 2 মাস আগে বসলে আপনার জন্য এটা ডিটেক্ট করা কঠিন হয়ে যাবে যে আপনি কোন জায়গাটা পড়বেন না আর কোন জায়গাটা পড়বেন। জেনেসিসে আমাদের কাজটাই এটা, আপনাদের সামনে সুন্দর করে এই জিনিসগুলা ধরায় দেওয়া। যেমন বিগত সময়গুলোতে যেটা ছিল যে কখনোই ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন ডিরেক্টলি এভাবে আসেনি যে একেবারে 10টা ক্রেনিয়াল নার্ভে আপনাকে এক্সামিন করে দেখাতে হবে।
যেটা এবার এসেছে। তো প্রতিবারই পরীক্ষায় এরকম একটা স্টেশন বা প্রতিবারই রিটেন কোশ্চেনে একটা জায়গা থাকবেই, একটা কোশ্চেন থাকবে যেটা আপনি কখনো পড়েননি, শুনেননি। এই জিনিসটা দেওয়ার মানেই হচ্ছে আপনি এই রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার জানা থাকবে, আপনার পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তারা জানলো যে না, এই এরিয়া থেকেও কোশ্চেনটা হয়। যেমন এবার রিটেনেও ছিল আইসিজি নিয়ে প্রশ্ন। পেরিফেরিতে যারা কাজ করেন বা হচ্ছে যারা ঢাকাতে কাজ করেন, কতজনই বা আইসিজি সম্পর্কে জানেন বা শুনেছেন, তাই না? তো এই জিনিসটা কিন্তু এমন না যে বইয়ের বাহির থেকে দেওয়া, হ্যাঁ? বই থেকেই দেওয়া, স্যারদের ডিসকাশন থেকে এটার উত্তর আমরা সবাই জানি। তো এই জিনিসগুলোর সাথে ওরিয়েন্টেড হওয়ার জন্যই হচ্ছে জেনেসিস, যে আপনাদেরকে সবকিছু রেডি করে দিবে, যে আপনারা কোন জিনিসটা পড়বেন, কোন লাইনটা পড়বেন, কোন ছকটা বাদ দিবেন, কোন ছকটা পড়বেন, কোনটার উত্তর আপনারা কিভাবে রেডি করবেন। এটার জন্যই জেনেসিসে আপনাদের আসা। তো আপনারা যেটা করবেন, নিজেদের মধ্যে একটা চর্চা সব সময় রাখবেন। মোটামুটি আপনি 6 মাসের যদি একটা চর্চা নিজের মধ্যে রাখেন যে না, আমার 6 মাস পরে পরীক্ষা। এখন যেটা আমি বলতেছিলাম যে বাচ্চা থাকলে বা সংসার সামলিয়ে মেয়েরা বা ছেলেদেরও তো এখন যেটা হয় যে যে স্যালারিটা থাকে সেটার সাথে কোপ করে চলাটা কঠিন হয়ে যায়, তখন বাহিরে কাজ করতে হয়। যদি আপনারা এরকম কোনো কিছুর সাথে রিলেটেড থাকেন, সেই ক্ষেত্রে ওয়ার্ডের কাজের পাশাপাশি সেগুলো মেনটেন করাটাও অনেক কষ্টকর হয়ে যায়, তার মধ্যে আবার যদি পড়াশোনা থাকে। তো আপনারা আপনাদের লাইফ থেকে বেসিক কিছু রুটিন মেনটেন করবেন, একটা সময় বের করে নিবেন যে এই সময়টা আপনি লাইব্রেরিতে এসে বসবেন, এই সময়টা আপনি জেনেসিসে এসে বসবেন, আপনার যে কোনো সমস্যা আপনি পড়বেন, প্লাস হচ্ছে এটা নিয়ে ডিসকাস করবেন। মার্ক করে রাখবেন। জেনেসিসের যে মেন্টর প্যানেলে ভাইয়া আপুরা আছে ওনাদেরকে আপনারা জিজ্ঞেস করলেন, জিনিসটা সহজ হয়ে যাবে। তো আপনাদের পড়াশোনাটা পড়তেই হবে, এইটার কোনো মানে সেকেন্ড অপশন নেই যে আপনি না পড়ে শুধু শীট পড়ে বা শুধু কোচিং করে আপনি পার পেয়ে যাবেন, ব্যাপারটা না। আপনি পড়ে এইগুলা সাথে নিয়েই পাশ করবেন। কারণ আপনার তো অপশন দুইটা, হয় আপনি পাশ করবেন, হয় আপনি পাশ করবেন না। পাশ না করলেও তো আপনার কোনো ছাড় নেই, এটা তো পাশ করে আপনাকে উঠতেই হবে। সো কেন প্রথমেই কেন আপনি চেষ্টা করবেন না পাশ করার, তাই না? আবার পরীক্ষার ফিও একটা বিশাল অ্যামাউন্ট, তাই না? সো বারবার এই পরীক্ষা আমি কেন দিব? একে তো কষ্ট, একে তো হচ্ছে এই বিশাল ফিটাকে ক্যারি করা। 1-2 হাজার টাকার পরীক্ষা হলে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ, 10-12 হাজার টাকার পরীক্ষা হলে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। তো আজকে থেকেই শুরু করেন। সময় শেষ হয়ে যায়নি। ধরেন রোজার মধ্যে পড়া হয় না, এটা সত্য কথা, সারাদিন রোজা রেখে রোজার পর ইফতার করার পর শরীরটা ছেড়ে দেয়। আপনি যেটা করবেন, একটু 2টা ঘন্টা টাইম বের করে নেন। 2টা ঘন্টা আপনি একটা চ্যাপ্টারটা একটু ভালো করে আয়ত্ত করেন, এমন ভাবে আয়ত্ত করবেন যাতে করে আপনার মনে হবে যে পরবর্তীতে আমি আর পড়ার সময় পাবো না। প্রথম যখন পড়বেন, প্রথমবারে আপনি একদম রেডি করে ফেলবেন আপনি কি পড়বেন আর কি পড়বেন না। আর দ্বিতীয়বার যখন আপনি পড়বেন, ওটাই আপনার লাস্ট পড়া। আর মনে হতে পারে পরীক্ষার আগে আপনি রিভাইজ করার সময় পাবেন না, আপনি বারবার সুযোগ পাবেন না। সো যখন আপনি আমাদের লং ব্যাচের সাথে থাকবেন, আপনাকে শুরুতেই বলে দেওয়া হবে যে এই জায়গাগুলো আপনি পড়বেন, এই জায়গাগুলা আপনি পড়বেন না। তো এটা আপনি মার্ক করে ফেলেন, বইটাকে গুছায় ফেলেন। যখন আপনি একটা টপিক পড়ে পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষার যে সলভ শিটটা হচ্ছে বা সেখানে যে ডিসকাশন গুলা হচ্ছে, ওগুলা সব আপনি বইয়ের সাথে লিখে ফেলেন বা লাগায় ফেলেন। এরপরে যেটা থাকছে, আপনার বইটাই আপনার নোট হয়ে গেল, আপনি ওইটাই পড়বেন। আপনাকে ওয়ার্ডে আলাদা করে টাইম দেয়া হবে না, আপনি পড়ার জন্য ছুটি পাবেন না। একদম মানে সত্য কথা বলতে, আমি আমার পরীক্ষার সময় 10 দিন মাত্র ছুটি পেয়েছিলাম। যখন আমাদের 19 তারিখ হয়ে যায় ডিসেম্বরে, আমরা লিটারালি স্যারদের কাছে, সিএদের কাছে হাতে পায়ে ধরার মতন ছিল যে আমাদেরকে এবার একটু ছুটি দেন, আমাদেরকে একটু ওয়ার্কলোড কমায় দেন, আমরা রেগুলার আসবো কিন্তু আমরা ওয়ার্ডে থেকেই পড়বো। তো এরপরে আমরা যে 10 দিনের ছুটিটা পাই, 10 দিনে তো পড়া হয় না, তাই না? তখন আপনি লাস্ট মোমেন্টের প্রিপারেশনে থাকছেন। তো আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে, আপনি কোনো ছুটি পাবেন না, আপনি কোনো পড়ার জন্য আলাদা সময় বের করতে পারবেন না, আপনাকে এর মধ্যেই পড়তে হবে। তো আপনি পড়াটা আগে থেকেই শুরু করেন এবং শুরু করে নিজেকে গুছায় ফেলেন। 3 মাস ইজ মোর দ্যান এনাফ। আপনি প্রথম 2 মাসে
পুরাটা পড়া গুছায় ফেলেন যে আপনার কি পড়তে হবে কি পড়তে হবে না, এরপরের 1 মাসটা আপনি শুধু ফাইনাল রিভিশন দিবেন, ওইটাই আপনার ফাইনাল পড়া, যেটাই পড়বেন মাথার মধ্যে গেঁথে ফেলবেন যে হ্যাঁ এটা আমি এই এই কারণে পড়েছি। কোন একটা পড়া পড়লে সেখান থেকে অস্কি কিরকম আসতে পারে। আচ্ছা, ইনস্ট্রুমেন্টস পড়ার টপিক গুলা তো ভাইয়া মোটামুটি আমাদেরকে ইলাবোরেটলি বলে দিয়েছেন। আমি আসি এবার একটু ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলি এবং আমাদের ডায়াথার্মি মেশিন বা ল্যাপারোস্কোপি টায়ার, এই টাওয়ার বা হচ্ছে এই ডায়াথার্মি মেশিন এটা কিন্তু আমাদের এখন পেরিফেরিতেও চলে গেছে, তো এটা নিয়ে কোয়েশ্চেন আসলে আমাদের ঘাবড়ানোর কোনো উপায় নেই। এটা কিভাবে প্লাগ ইন করতে হচ্ছে, কিভাবে এটার কানেকশন রাখতে হচ্ছে, ইচ এন্ড এভরিথিং আমাদেরকে জানা থাকতে হবে। আমরা জানি না, আমরা যেটা দাদুদের উপরে ছেড়ে দেই যে এই দাদু এটা ঠিক করো, কোন একটা কানেকশন লুজ হয়ে গেলে দাদু কই দাদু ঠিক করো, দাদু আর নেই, এখন ডাক্তারদেরই এটা করতে হবে। গত সেশনের আগে সেশনে যেটা ছিল যে টাওয়ারটাকে অ্যাসেম্বল কিভাবে করতে হয় এইটাই অস্পি স্টেশনে দিয়ে দিয়েছিল যে ল্যাপারোস্কোপিক টাওয়ারটা কোনটার সাথে কোন কানেকশন দিতে হবে, কোনটা কেন দিতে হবে, বা ডায়াথার্মি কানেকশন কোনটা, কোন তারটা সামনে কোন তারটা পিছনে, কোনটা পেশেন্ট প্লেট কোনটা ডক্টর প্লেট, এগুলা কিন্তু দেওয়া ছিল, বা ফুড প্লেট এটা কিন্তু দেওয়া ছিল। তো এইগুলা অ্যাসেম্বল করতে হবে, এগুলা জানতে হবে। আর ইনস্ট্রুমেন্টের ব্যাপারে যেটা হচ্ছে আহ হরহামেশাই যেটা হয় যে আমরা জুনিয়র ট্রেনি বা কো ট্রেনি যারা থাকে আমরা শুনি যে আরে তুমি তো মিড টার্ম দাওনি, তোমার তো ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানার দরকার নেই, তুমি শুধু এখন ফোর্সেপ বা হচ্ছে গিয়ে রেগুলার যেটা লাগে সেটা নিয়ে থাকো, বাট না। গত সেশনের অস্কিতেই যেটা ছিল যে স্ট্যাপলিং ডিভাইস গুলা নিয়ে কথা বলেছিল। সো ইচ অ্যান্ড এভরি সেক্টরে আপনাদের নলেজ থাকা লাগবে, যাহাই ওটিতে আপনি দেখছেন তাহা সম্পর্কেই আপনাদেরকে জানা থাকা লাগবে। হ্যাঁ, আপনি পরীক্ষায় এত কিছু পড়েও এত কিছু জেনেও সব কমন পাবেন না, এটা একদম ধরে আপনার মাথায় নিয়ে যেতে হবে। আপনি 10% দেখবেনই আপনার কমন নেই, এই 10% ডিল করতে গিয়ে আপনি কি হাহুতাশ করছেন, ঘাবড়ে যাচ্ছেন, প্যানিক করছেন, ওই জায়গাতে সরে আসছেন, নাকি আপনি কনফিডেন্টলি গোজামিল দেওয়া হলো আপনি পার পেয়ে যাচ্ছেন কিনা, এটাই কিন্তু অ্যাসেসমেন্টটা। তো যে জায়গাটায় আপনি পারছেন না, ভুলভাল উত্তর লেখা বা উত্তর বলার কোনো দরকার নেই। আপনি 1 লাইন জানেন ওটাই দেখেন, ওটাই বলেন, ওটাই লিখেন, আপনার ওখান থেকেই মার্ক আসবে। হুম, তো কোন একটা ইনস্ট্রুমেন্ট আপনি চিনতে পারছেন না, সেটা যেমন ধরেন লিনিয়ার স্ট্যাপলার আর সার্কুলার স্ট্যাপলার, সার্কুলার স্ট্যাপলারের মধ্যে আবার ভাগ আছে, আপনি চিনতে পারছেন না, আপনি স্ট্যাপলিং ডিভাইস লিখে আসেন। আপনাকে লিনিয়ার বা সার্কুলার স্ট্যাপলার বা হচ্ছে গিয়ে 3 রো বা 2 রো এত ডিভাইড করে বলতে হবে না, আপনি লিখে আসেন স্ট্যাপলিং ডিভাইস, এটার কাজ কি অ্যানাস্টোমোসিস করা, এটুকু লিখলেও স্যার আপনাকে মার্ক দিবে। আপনাকে একেবারে স্পেসিফিক ভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই। আরেকটা যেটা আমি বলবো সর্বশেষ সেটা হচ্ছে কখনোই কখনোই কোনো উত্তর আপনি জানছেন না সেটা ছেড়ে আসা যাবে না, গোজামিল লেখা যাবে না, কিন্তু আপনি জানেন প্রশ্নগুলো এমন কিছুর মধ্যেই থাকে, তো আপনি কিছু না কিছু লিখে আসবেন। অলওয়েজ খাতা খালি রাখার চেয়ে কিছু লিখে আসা বেটার, কারণ তাতে মার্ক দেওয়া যায়, অ্যাটলিস্ট আপনি 1 মার্ক তো পাবেন বা 0.5 তো পাবেন, 0.25 এর জন্য পাস ফেল। সো মার্ক অনেক ইম্পর্টেন্ট, আপনি কোনো জায়গা ছাড়বেন না, হ্যাঁ? আর যে কোনো রিটেন পরীক্ষা বা এসবি এর জন্য আপনি যেটা করবেন যে সময়টা আগে থেকে ভাগ করে নিয়ে যাবেন মাথার মধ্যে, যে আপনি প্রতিটা কোয়েশ্চেনের জন্য কতটুকু সময় রাখবেন। যেমন আপনার প্রতিটা কোয়েশ্চেনের জন্য রিটেনে যদি থাকে 7 মিনিট, আপনি সেটাকে কমায় নিয়ে এসে 5 মিনিটে রাখেন, কারণ পরের 2 মিনিটটা আপনার এর চেয়ে বেশি লেগেও যেতে পারে। আপনি যদি 7 মিনিট মাথায় রাখেন আপনার 9 মিনিট হয়ে যাবে, কিন্তু আপনি যদি 5 মিনিট মাথায় রাখেন আপনার হ্যামারিং হবে মাথার মধ্যে, আপনি তখন 6 মিনিট বা 7 মিনিটের মধ্যে হায়েস্ট আপনি শেষ করবেন। আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিসিপিএস আপনাকে ঘড়ি নিয়ে যেতে দিবে না, সো অল টাইম ওয়াল ক্লকের দিকে তাকায় তাকায় কিন্তু আপনি লিখতে পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে বাসায় থেকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, আপনাকে প্রশ্নগুলা কন্টিনিউয়াসলি সলভ করতে হবে। শুধু হচ্ছে গিয়ে জেনেসিসে পরীক্ষা একবার দিয়ে আমি চুপ করে বসে থাকলাম, ব্যাপারটা কিন্তু এমন, আপনাকে বাসায়ও লিখতে হবে, হ্যাঁ? তাতে যেটা হবে যে আপনার একটা কন্টিনিউয়াস প্র্যাকটিস হয়ে যাবে, যে আপনি আপনার টাইমটা এইটুকু সময়ের মধ্যে নিলে আপনার মাথার মধ্যে থাকছে যে হ্যাঁ আমার তো এর বেশি লাগছে, তাহলে তো এটা তো অ্যাবসার্ড, তখন আপনি টাইম দেখলে বুঝতে পারবেন যে আপনার 5 মিনিট লাগছে না 9 মিনিট লাগছে।
তো এই জায়গাটা মাথায় রাখবেন, শুধু এসএ কিউর জন্য না, এটা এসবি এর জন্য। আপনি একটা কোয়েশ্চেনের জন্য কতটুকু চিন্তা করছেন, কারণ কিছু কিছু কোয়েশ্চেন থাকবে একেবারেই আপনি পড়ার সাথে সাথেই বুঝে যাচ্ছেন যে এটার অ্যান্সার এটা হবে। কিছু কোয়েশ্চেন থাকছে এরকম যে আপনাকে একটু ভাবতে হচ্ছে। তবে আমি বলবো আম, ওখানে তো পেন্সিল দিয়ে দাগাতে হয়। আপনি প্রথমে যেটা দাগিয়েছেন আল্লাহর ওয়াস্তে সেটাই রাখেন, কারণ পরবর্তীতে আপনি যখন বিচার বিশ্লেষণ করে আবার মুছতে যাবেন, যেটা দাগাবেন ওটা ভুলই আসবে। সো যেটা আপনি প্রথমে দাগিয়েছেন ওটা বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ছেড়ে দেন, ওটা ওটা ওখানেই থাকুক। যে জিনিসটা আপনি একদম 100% কনফার্ম হবে, কারণ আমি নিজে পরীক্ষা এটা করেছি, আমার 5টা কোয়েশ্চেনের অ্যান্সার ছিল, আমি ফার্স্টে কারেক্ট দাগিয়েছি অবচেতনে, পরে বেশি বিশ্লেষণ করতে গিয়ে আমি মুছে ভুলগুলাই দাগায় আসছি। সো এই জায়গাটা একটু কনসার্ন থাকবেন। আর আমি যেটা বলবো যে আমার যেটা হয়েছে, আমি এসবিএ তে 10টা কোয়েশ্চেন আমার কাছে মনে হয়েছিল আমি পারি না, বাকি 40টাই কিন্তু আমি কারেক্ট দাগিয়েছি, এর মধ্যে আবার ওই যে 3টা মুছেছি। সো মোটামুটি আপনি কিন্তু 10 থেকে 15টা কোয়েশ্চেন থাকবে আপনি পারেন না এরকম বা একটু কনফিউজ, কিন্তু একদমই পড়েন নাই পারেননি এরকম 2-3টা বেশি থাকবে। সো এমন না যে প্রশ্ন আপনার এত কঠিন হবে যে আপনি পারবেন না, এরকম কোয়েশ্চেন স্যাররা দিবে না। 2-3টা কোয়েশ্চেন আপনি জানেন না, এটা সব পরীক্ষাতেই থাকে, রিটেনেও থাকবে, এসবিএ তেও থাকবে, অসপিতেও থাকবে। আপনাকে ওই জায়গাগুলোটা ওভারকাম করে আসতে হবে। আর অস্কির যেটা বলবো, অস্কির একটা প্যাটার্ন আছে, এটা আপনারা যখন আমাদের কোচিং এ ভর্তি হবেন তখন আপনাদেরকে সেটা প্রোভাইড করা হবে যে কি কি জায়গা থেকে তারা প্রতিবারই কোয়েশ্চেন টাচ করে, কোন জায়গাটা কিভাবে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। তো এই প্রোফর্মাটা যদি আপনি মেনটেন করতে পারেন, যে কোয়েশ্চেনই হোক, যে কাউন্সেলিংই হোক, আপনি পারবেন। কারণ যে কোনো কার্সিনোমার কাউন্সিলিং আপনাকে যদি দেওয়া হয়, আপনি তো জানেনই যে যে কোনো কাউন্সিলিং এ আপনাকে কি বলতে হবে, গ্রিটিংস থেকে শুরু করে হোক, একটা কার্সিনোমার সার্ভাইভাল রেট কেমন, ট্রিটমেন্ট অপশন কি কি আছে, আপনি কি প্রোভাইড করতে পারবেন আপনার ইনস্টিটিউটে বা বাহিরের দেশে আপনি কি কি দিতে পারবে, সেটা আপনার পেশেন্টকে ডিসক্লোজ করা, ইভেন তার মর্টালিটি সম্পর্কেও তাকে বলা, লাস্টে একটা থ্যাংক ইউ দেওয়া, আপনার কিছু জানার আছে কিনা। এই যে কয়েকটা বেসিক পয়েন্ট, এটা যদি আপনি মেনটেন করতে পারেন, আপনাকে এমনি 5-6 নাম্বার দিয়ে দিতে স্যাররা হাত খুলে বসে আছে। এরপর আপনি যে জায়গাগুলাটা পারছেন না, তখন স্যার আপনাকে লিড কোয়েশ্চেন করবে, তুমি কি এটা বলতে চাও, তুমি কি ওটা বলতে চাও। তখন হচ্ছে কি আপনার মনে পড়বে যে হ্যাঁ, তো এখান থেকে আপনি আরো 1-2 পয়েন্ট বাড়ালেন, তো 10-এ 8 তোলা বা 7 তোলা কোনো ব্যাপারই না। আর আরেকটা ব্যাপার যেটা বলবো যে মিড টার্ম এখন যেহেতু সম্পূর্ণভাবে এমআরসিএস কে ফলো করে, এদের সম্পূর্ণ কাউন্সিলিং সেশনটা থাকেই হচ্ছে ইংলিশে এক্সপেক্ট করে। তবে আপনাকে মাঝে মাঝে 2-1 জন স্যার বা ম্যাডাম বলতে পারেন যে বাবা আমি তো গ্রাম থেকে আসছি, আমি তো আপনি কি বলতেছেন কিছু বুঝতেছি না। এইটা বলা মানেই হচ্ছে আপনাকে বাংলায় ন্যারেট করতে হবে, স্যার কিন্তু কখনো আপনাকে বলবে না যে বাংলায় বলো। তো এই উপস্থিত বুদ্ধিগুলো আপনাকে পরীক্ষায় নিয়ে থাকতে হবে। আর এই উপস্থিত বুদ্ধি মাথার মধ্যে তখনই আসবে যখন আপনি প্যানিক থাকবেন না, যখন আপনি ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবেন। হ্যাঁ, আমি শুরুতেই একটাবার বললাম যে এত বেশি টাকার একটা পরীক্ষা বা হচ্ছে কেন আমাদেরকে ফেল করাটা মাথায় নিতে হবে, আমরা চাইবই পাশ করতে। এই পাশ করতে যাওয়ার মূল মন্ত্রটা কি জানেন? আপনি পরীক্ষার হলে যাবেনই এটা মাথায় নিয়ে, আরে ধুর হাইয়েস্ট কি হবে, ফেলই তো করবো, এর বেশি তো কিছু। কারণ আপনি যখন পাশ করতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে যাচ্ছেন, তখন আপনি কিন্তু একটা প্রেশারাইজড করে রাখতেছেন নিজেকে। তখন দেখা যাবে আপনি বেশি উত্তেজনায় থাকার কারণে আপনার উপস্থিত বুদ্ধি মাথাতে বেরোয় যাবে। আর যদি আপনি মনে করেন আরে ধুর আমার তো হায়েস্ট ফেলই হবে, এর বেশি তার কিছু হবে না, হইলে হইলো, এইটা নিয়ে যখন আপনি যাবেন তখন আপনি থাকবেন কাম এন্ড কোয়াইট, কুল মাথা নিয়ে থাকবেন। তখন যেটা হবে যে যে কোনো সিচুয়েশন আপনি ডিল করতে পারতেছেন ইজিলি। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যখন আমাকে বললো যে ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করো, আরে আমরা তো এটা প্র্যাকটিস করে যাই নাই, অর্থোপেডিক্স এর এক্সামিনেশন সবচেয়ে বেশি আমরা প্র্যাকটিস করে যাই। তো যখন এটা দিল তখন আমি প্রথমে 1 মিনিট জাস্ট ঠান্ডা মাথায় নিঃশ্বাস নিলাম, বসেছিলাম, আমি লিটারেলি বসেছিলাম ম্যাডামের সামনে। এরপরে আমি সুন্দর মতন শুরু করলাম যতটুকু মনে পড়ে।
তো আলটিমেটলি দেখা গেছে 10টা ক্রেনিয়াল নার্ভের মধ্যে আমি শুধু 4 নম্বরে এসে একটু ব্লান্ডার করেছি, কারণ ওটা আসলে একটু কঠিন থাকে, ওটা রেগুলার প্র্যাকটিস লাগে। বাকিগুলা কিন্তু আমি উতরে আসছি। এই জিনিস কিন্তু লাস্ট সেই ফাইনাল ইয়ারে ফাইনাল প্রফের সময় আমি প্র্যাকটিস করছি, এরপরে কিন্তু লাস্ট সময় আর করা হয় নাই। তাই বলে কি আমি উতরায় যাই নাই? যেটা ভাইয়াও মেনশন করলেন যে টেবিলের দিকে তাকাতে হবে, ম্যাডামের হাতের দিকে তাকাতে হবে, যে ওনারা কি কি ইনস্ট্রুমেন্ট এখানে সাপ্লাই দিয়ে রেখেছে সেটা দেখেও আপনি উঠে আসতে পারবেন। এবং এটা উঠে আসতে পারবেন তখনই যখন আপনি মাথাটা ঠান্ডা রাখবেন। যখন আপনি মনে করবেন যে ঠিক আছে আমি ঠান্ডা রেখে মনে করার চেষ্টা করি, আমি একটু চারপাশে তাকায় দেখি কি আছে, তখনই আপনি পারবেন। তো পরীক্ষা কঠিন না, পরীক্ষাটা গুছায় পড়তে হবে। আর এই গুছায় পড়ার জন্য আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে জোর দিয়ে বলবো যে জেনেসিস এর সাথে থাকতে হবে, কেননা জেনেসিস আপনাকে যে ওয়েতে গুছায় দিবে, আপনাকে যে ওয়েতে প্রিপেয়ার করে দিবে পরীক্ষার জন্য, সেটা এই সব সময়ের জন্যই আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। আপনি ট্রেইনড আপ থাকবেন যে না হ্যাঁ আমার তো এই পরিস্থিতিগুলো থাকতে পারে, এইগুলা তো আমাকে ডিল করতে হতে পারে। যদি আপনি 1 বছরের প্রিপারেশনও নেন তবুও আপনার লাস্ট 3 মাস ক্রুশিয়াল। যদি আপনি 3 মাসের প্রিপারেশন নেন তবুও আপনার এই 3 মাসটা ক্রুশিয়াল। এমন না যে যে আগে প্রিপারেশন নিয়েছে সে আপনার চেয়ে আগে আগায় গেছে। তো আপনাকে অবশ্যই অবশ্যই এটাই মাথায় রাখতে হবে যে পরীক্ষা কঠিন না, আবার পরীক্ষা সহজও না। পরীক্ষা আপনি পার করে আসতে পারবেন যদি আত্মবিশ্বাস থাকে। তবে সব পড়াশোনা সবকিছুর উপরে যেটা, সেটা হচ্ছে আপনাদেরকে প্রার্থনা করতে হবে। অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, কারণ দেওয়ার মালিক একজনই। আপনি যদি আপনার যে ধর্মেরই আছেন আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, আপনি যদি একাগ্রভাবে পড়াশোনার মধ্যে লেগে থাকেন, কাজগুলা শেখার চেষ্টা করেন, নিজের আগ্রহ থাকে, তাহলে আপনাকে শুধু শুধু বসায় রাখা কারোর পক্ষেই সম্ভব না। তো আমি সামনে ইফতারি টাইম আসতেছে, আর বেশি লম্বা করতে চাচ্ছি না। আপনারা আমাদের 2টা লং ব্যাচ রানিং আছে, সেই ব্যাচের সাথে থাকতে পারেন। যদি এমন হয় যে পেরিফেরি থেকে এসে বা অনলাইন আপনার পক্ষে ব্যাচগুলোর সাথে কানেক্টেড থাকা পসিবল হচ্ছে না, অনলাইন আমাদের আছে, সবচেয়ে অফলাইনেই করতে হবে এমন না, অনলাইনেও আছে। আর পরীক্ষা চলাকালীন সময় তো আমাদেরকে আপনার যে ইনস্টিটিউটে থাকি না কেন আপনাদেরকে একটা ছুটি দেওয়া হবে, আমাদেরকে দেওয়া হয়। সো ওই সময় এসে আপনি যদি অস্কি প্র্যাকটিসটা করে ফেলেন তো আপনার জন্য খুব বেশি ডিফিকাল্ট হবে না। তবে আমি যেটাই বললাম, ভাইয়াও বললেন, যে পড়াশোনা গুছায় করতে হবে শুরু থেকে। এমন না যে আপনি রিটেন পাশ করার পরে এনাফ সময় পাবেন অস্কি দেওয়ার জন্য, কারণ স্যাররাই এরকম একটা আমাদের সাথে একটা ডাইলেমা রাখেন যে রিটেন রেজাল্ট যেটা বের হয় সেটা কিন্তু সাথে সাথেই বের হয় না, 3-4 দিন মতো সময় রাখে, এরপরে 2 দিন আর আপনি হাতে পাবেন মাত্র অস্কি। তখন যদি পড়তে বসেন তখন কিন্তু অথৈ সাগরে পড়ে যাবেন, পড়া শেষ করতে পারবেন না। কারণ অস্কিতে অনেকগুলা পার্ট আছে, পড়ার পার্ট আছে, পারফরমেন্সের পার্ট আছে, কাউন্সিলিং এর পার্ট আছে। তো এইগুলা যখন আপনি করতে যাবেন, আপনাকে শুরু থেকে যদি মাথায় নলেজ না নিয়ে রাখেন, আপনি হুট করে ওটা ডিল করতে পারবেন না 2 দিনে। মানে আপনাকে এক্সামিনেশন করতে হচ্ছে, আপনাকে পারফরমেন্স দেখতে হচ্ছে। তো বেসিক যে অংশগুলা, বেসিক সার্জিক্যাল স্কিলে আপনাদের শিখাবে, যেটা আপনারা এক এক সময় এক একজন কোর্সটা করেন। তো যারা আগে কোর্স করে ফেলছেন ওইটা অনুযায়ী আপনাদের ইনস্টিটিউটে একটু প্র্যাকটিসটা জারি রাখেন, তা নাহলে আপনি একবার করে আসার পরে আপনি ভুলে যাবেন, আপনি ওই কাজটা আর করার সুযোগ পাবেন না। তো এটা সবসময় আপনি ওই বইটাও পড়বেন, আবার চেষ্টাও করবেন যে আপনার ওখানে আপনি প্র্যাকটিসটা জারি রাখছেন। তো পাশ করাটা খুব বেশি কঠিন কিছু না, জেনেসিস এর সাথেই থাকুন, জিনিসটা আরো বেশি সহজ হবে। সহজের সাথে আরেকটু সহজ যোগ করবে জেনেসিস। সেটার জন্য শুভ কামনা। রোজার মাসে দোয়া বেশি বেশি কবুল হয়। ইফতারিতে 10 মিনিট আগে বসে বসে দোয়া করেন, একটাই দোয়া এখন, যে আল্লাহ আমাকে পাশ করায় দাও পরীক্ষায়। So, ঠিক আছে, সবার জন্য শুভ কামনা। আমি এবং ভাইয়ার পক্ষ থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। ধন্যবাদ আপু, চমৎকার বলছেন। আসলে সর্বশেষ যে কথাটা আপুর, আসলে আল্লাহ তাআলার কাছে আমরা অনেক বেশি সহায়তা চেয়েছি, কারণ এই লেভেলে মেয়েদের সংসার থাকবে, ম্যাক্সিমামেরই সন্তান থাকবে,
তাদের দায়িত্ব থাকবে, স্বামী থাকবে, পরিবার, এত কষ্ট আপুদের। আমি দেখেছি আপুদের এই কষ্টের মাঝে আপুরা কি সুন্দর মতো কষ্ট করে পাশ করে। আর ভাইয়াদের কথাও আপু অলরেডি বলেছে, আমাদের বাইরে টাকা উপার্জনের জন্য অনেক কষ্ট করতে হয়। তো এই জন্য আসলে আল্লাহর কাছে অনেক বেশি সহায়তা চেতে হয়। আর সারাদিন আল্লাহর কাছে সহায়তা চেলাম, আমি পড়লাম না কিছু, সেটাও আল্লাহ তাআলা দেখে যে কারা ভালো কারা খারাপ। ওই জন্য আপনি চেষ্টা করবেন, আপনার লিমিটেশন তো আল্লাহ তাআলা জানতেছে যে আপনার এত ওটি, আপনার এত প্রেশার, এত কাজের চাপ, স্যারদের গালিগালাজ এর মধ্যে আল্লাহ তাআলা এগুলো বোঝে। এই জন্য আপনি আপনার চেষ্টাটা করে থাকেন, আর খুব বেশি পড়তে হয় না। আপনার সব পড়া, আপনাকে জাস্ট এখানে কানেকশন করে দিচ্ছি আমরা যে এটা পড়তে হবে, বিশ্বাস করেন আপনাকে জাস্ট ধরাই দেবো। আপনি দেখবেন যে এটা ম্যাজিকের মতো ধরতে পারবেন আর কি। সব পড়া আপনার কোর ট্রেনিং আপনি সব করছেন। তো সুতরাং এইগুলা ভয়ের কিছু নাই। আর আপনাদের লাস্টে একটা কথা বলবো যে আপনারা রোটেশনটা করবেন। যাদের এখন তো নিয়মই করেছে নতুন, যারা আপনি শুধু জেনারেল সার্জারি থাকবেন না, আপনাকে কিন্তু পেডিয়াট্রিক্স এর কোশ্চেন আসবে। আর সবচেয়ে বেশি, আমি তো জেনারেল সার্জারি লোক, আমি পরীক্ষার হলে গিয়ে দেখি আমার রিটেন, এসবিএ, অস্পি সব জায়গায় অর্থোপেডিক্স এর মানে সয়লাব অবস্থা। আমি তো অর্থোপেডিক্স এর কোনো পরীক্ষা দিতে আসলাম নাকি, এমন অবস্থা। সুতরাং আপনাকে বলবো, আপনি পেরিফেরির যে 6 মাস আপনারা রোটেশনটা করার চেষ্টা করবেন। তাহলে আপনার কাছে দেখবেন আপনি সব ডিপার্টমেন্ট যে কোশ্চিন আসবে, আপনি সব ডিপার্টমেন্টের কোশ্চিন গুলা আনসার করতে পারবেন। তো ধন্যবাদ আপুকে, আসলে চমৎকার ভাবে প্রত্যেকটা বিষয় সুন্দর করে আপু তুলে ধরছে আর কি। আমরা দুইজনই চেষ্টা করছি আপনাদের আজকের পাশে মানে মিড টার্ম পাশের কৌশলগুলা এবং আমাদের বাস্তব অভিজ্ঞতাগুলা কিভাবে আমরা অ্যাপ্লাই করছি, কিভাবে বের হয়ে আসছি। জেনেছি আপনাকে এটাই শিখাবে, আপনার পরীক্ষার হল থেকে যেভাবেই হোক আপনি বের হয়ে আসতে পারবেন। তো আমরা একেবারে শেষ প্রান্তে, কারো কোনো প্রশ্ন বা জানার আছে কিনা আপনারা আনমিউট করে আমাদেরকে বলতে পারেন। আমাদের এখানে প্রশ্ন, যারা আজকের ভিডিওটা দেখছেন বা পরবর্তী দেখবেন, আমরা বিশ্বাস করি মাইল ফলক হয়ে থাকবে। কারণ আমরা একটা কমপ্লিট একটা কৌশল এবং অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করছি। এইরকমই পরীক্ষা হয়, আপনারা এই কৌশলগুলো অবলম্বন করলে আপনারা পাস করে যাবেন ইনশাল্লাহ। কারোর কোনো জানার আছে প্রশ্ন? নূর নবী ভাই, তাওহিদ, অপ্প একজন আছেন ভাই, আপনাদের জানার আছে কোনো প্রশ্ন? এত কথা শোনার পর ওনারা একটু কনফিউজড হয়ে গেছে। না না না, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখন থেকেই শুরু করেন, আজকে থেকেই শুরু করেন, যেভাবে বললাম বই টেবিলে রাখা থেকে শুরু করে আমরা যে শিডিউল করে দিলাম, আপনি এটা একদম একটা টাইম কাউন্টডাউন ক্যালেন্ডার করে আপনি পড়া শুরু করেন। 3 মাস এনাফ টাইম, 3 মাস এনাফ টাইম, পাশের জন্য অনেক সময়, এত সময় লাগে না। আমি বললাম না 1 মাসে হয়ে যায়। আপনাকে গুছায় পড়তে হবে, গুছায় পড়লে আপনার কষ্ট হবে না। তো সবার জন্য আমরা সামনে দোয়া করব। আমরা যারা মেন্টর হিসেবে আছি, আমরা আপনাদেরই ভাই, আপনাদেরই বোন। আমরা আপনাদের দিক নির্দেশনা দিয়ে যাব, আপনাদের কাজ একটু পড়াশোনা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা দিয়ে আজকের এই অনলাইন সেশনটি এখানেই শেষ করছি। আমি এবং আপু সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আল্লাহ আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।